সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের 971তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলামের জীবনের ভয়ঙ্কর রকম এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, সাইদির জীবনের গল্পের টাইটেল যে বাসর ঘরে মৃত নবজাতক শিশু জন্ম দেয় এক নববধূ। বাসর ঘরে মৃত নবজাতক সন্তান জন্ম দেয় এক নববধূ। আমি শুনেছিলাম একটা সন্তান হতে নাকি 10 মাস 10 দিন সময় লাগে, কিন্তু এখানে যেদিন বিয়ে হলো সেদিন রাতেই সন্তান প্রসব করলো। এই ঘটনাটা এক তাজ্জব হয়ে যাওয়ার মতো বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, এই গল্পটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি। তার কারণ আমাদের সাইদুল ভাই ঠিক এই মুহূর্তে এমন একটা বিপদের মধ্যে আছে, এবং কি বিপদ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনার পরে চট্টগ্রামের ভাই সাইদুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি, আমার জেঠু সহ আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে। আমার বড় 4টা ভাই সহ বড় 2টা বোন। আমরা টোটাল 5 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাওলানা সহ একজন বড় মাদ্রাসার প্রিন্সিপাল। আমাদের পরিবারটা এমনই একটা পরিবার আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি। আমাদের পরিবারের মানুষগুলোকে আমাদের এলাকার মানুষরা অনেক শ্রদ্ধা করে, এবং আমার বাবাও আমাদের এলাকাতে খুব সম্মানিত একজন ব্যক্তি। শৈশবের দিনগুলো আমার ভীষণ ভালোই কাটে। বাবা মা আর সবার ভালোবাসা নিয়ে আমি খুব ভালোভাবে আমার দিনগুলো অতিক্রম করি। আমি দেখতে শুনতে মোটামুটি খুব বেশি যে ভালো ছিলাম তাও না, আবার খুব বেশি খারাপ ছিলাম সেটাও না। আমি দেখতে একটু টেরা টাইপের, আমার চোখে একটু সমস্যা ছিল। এটা খুব কাছ থেকে যারা দেখতো তারাই বুঝতে পারতো, কিন্তু দূর থেকে এই সমস্যাটা বোঝা যেত না। এটা নিয়ে আমার মা খুব টেনশন করতো। এই জন্য আমাকে মা সবসময় বলতো, বিয়ে করার আগ পর্যন্ত চোখের মধ্যে কালো চশমা দিয়ে থাকবি, যেন কোনো মানুষ তোর বিয়ে আসলে খোঁজ না বলতে পারে যে তুই টেরা। এই নিয়ে মা সবসময় ভয় পেত। আমি মাকে নিয়ে হাসাহাসি করতাম, আমার বড় ভাইয়ারা, আমার বড় বোনেরা সবাই এই নিয়ে হাসতো। যাই হোক, আমি যখন আমি কিন্তু স্কুল লাইনে পড়াশোনা করি, আর আমার বড় যে ভাইরা ছিল তারা সবাই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে, এবং আমার যে বোন ছিল তারাও মাদ্রাসা লাইনে পড়াশোনা করে। শুধুমাত্র আমার মা এবং আমার দাদা দাদি মিলে আমাকে স্কুলে পড়াশোনা করে, এবং সবাই বলে যে সবাই মাদ্রাসা লাইনে না যাক, অন্তত একজন মানুষ স্কুলের লাইনে যাক। এই বলে আমাকে স্কুল লাইনে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, আমি পড়াশোনাতেও মোটামুটি খুব মেধাবী ছিলাম। একটা সময় আমি এসএসসি পাস করি, এবং আমার এসএসসি পাশের পরে আমার বড় যে 2টা বোন ছিল, একটার পর একটাই আমার বড় 2টা বোনেরই বিয়ে হয়ে যায়, এবং খুবই ভালো ফ্যামিলিতে, খুবই সম্মানিত ফ্যামিলিতে আমার বড় 2 বোনের বিয়ে হয়। আমার বড় বোনগুলোর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বড় ভাইরা তখন একজন টাইটেল পাস মাওলানা, এবং প্রত্যেকে প্রায় খুব ভালো ভালো অবস্থানের মধ্যে আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ওয়াজ মাহফিল করে আমার বাবা সহ, এবং আমার বাবাও ছিলেন বাংলাদেশের খুবই খ্যাতিমান একজন দিনদার আলেম, বড় মাপের একজন মাওলানা। আমার খুব বেশি ইচ্ছে করতেছে আমার বাবার নামটা বলি, কিন্তু আমার কর্মের জন্য আমার বাবার নামটা আমি কারো কাছে বলতে পারি না। আমি সেই লোকের সন্তান, এটা বলতেও আমার লজ্জা লাগে। এরকম করে আমি তখন আমার এইচএসসিও পাশ করি। এইচএসসি পাশ করার পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এই যে আমার এত বড় একটা জীবন আমি পাস করতেছি, বাট এই জীবনের মাঝে আমার কাউকে ভালো লাগা, কাউকে ভালোবাসা বা কারোর সাথে গভীর কোনো মনের সম্পর্ক তৈরি করা, এরকম কোনো কিছুই হয়নি। আমি এক ভিন্ন রকম জীবন পরিচালনা করতাম। এমন করে আমার দিনগুলো আস্তে আস্তে পার হতে হতে আমি একটা সময় চট্টগ্রামের খুব নামি দামি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স কমপ্লিট করি, এবং অনার্স শেষ হওয়ার পরে আমি ভাবলাম যে আমি চট্টগ্রামেরই কোথাও কোনো একটা প্রতিষ্ঠানে ভালো কোনো জায়গায় চাকরি করব। এই জন্য আমি বিভিন্ন স্কুল কলেজে আমি আসলে পেপার দিচ্ছিলাম যে কোথাও ভালো চাকরি পাওয়া যায় কিনা। কিন্তু আমার বাবা তখন আমাকে ডিরেক্টলি বলে দিল যে আমাকে কোনো চাকরি করতে দিবে না, আমাকে আমার বাবার সাথে থাকতে হবে। ইভেন আমার বাবার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে সেই মাদ্রাসা আমাকে ইংলিশে শিক্ষকতা করতে হবে। তো বিষয়টাতে আমি খুব না করলাম, এবং বললাম যে এটা হতে পারে না। আমি এত ভালোভাবে পড়াশোনা করেছি, আমি বাংলাদেশের কোনো একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করব,
আমি তোমার এই অজপাড়া গায়ের মধ্যে একটা মাদ্রাসায় কেন চাকরি করব। তো এটাতে আমার বাবা খুব মর্মাহত হয়, মনে খুব কষ্ট পায়, আমাকে বলে যে এই কাজটা তুই ঠিক করিস নাই, এবং এইভাবে আমাকে ইন্ডিকেট করে খুব খারাপভাবে আমাকে ইঙ্গিত করে কথা বলাটা ঠিক হয় নাই। এই সেই মাদ্রাসা যে মাদ্রাসা আমি তিলিয়ে তিলিয়ে তৈরি করেছি, এবং শুধু এই মাদ্রাসার জন্যে গোটা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। তো আমার বাবার মনে খুব কষ্ট গেল, এবং কষ্টে যাওয়ার পর আমার মা আমাকে খুব বুঝাইলো যে দেখ সাইদুল, আমাদের তো আসলে অত বেশি টাকা পয়সার প্রয়োজন নাই, আমাদের পারিবারিক অবস্থা এমন না যে তোকে চাকরি করে পরিবারকে টাকা দিতে হবে এবং সেই টাকা আমার পরিবার চলবে, বিষয়টা তো এরকম না। তুই আমাদেরকে টাকা দিলে দিবি, না দিলে নাই, আমরা তোর কাছে টাকা পয়সা চাই না, কিন্তু তোর বাবা যে প্রতিষ্ঠানে তোকে চাকরি করতে বলে তুই এই প্রতিষ্ঠানে চাকরি কর। আমার মা মোটামুটি আমাকে এক ধরনের একটা প্রেশার দেয়। আম্মুর সেই প্রেশারটা নিয়ে আমি তখন চিন্তা করলাম, যাই হোক বাবাও যেহেতু বলতেছে, মায়ের মনেও কষ্ট যাচ্ছে, তো আমি আর কাউকে কষ্ট না দিই। আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, আমি এখানেই চাকরি করব। এবং শুরু হয়ে গেল আমার এক ভিন্ন রকম চাকরি। সেটা হচ্ছে আমাদের গ্রামেই আমার বাবার ওই মাদ্রাসার মধ্যে। তো মাদ্রাসায় ছেলে মেয়ে সবাই আছে, ওইখানে আলেম পর্যন্ত পড়া হয়, মানে এসএসসি পর্যন্ত পড়া হয়। তো আমি সেখানে ইংলিশে ক্লাস করি এবং আমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করি, বাচ্চাদেরকে খুব ভালো করে পড়াশোনা করাই। আসলে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে যদি আমার মতো শিক্ষক এরকম প্রতিটা মাদ্রাসায় থাকে, যারা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স কমপ্লিট করে এসে বা গ্র্যাজুয়েশন শেষ করে এসে চাকরি করবে, তাহলে এই মাদ্রাসাগুলো একটা সময় আমাদের স্কুলগুলোকেও ক্রস করবে। এত বেশি শিক্ষার উন্নয়ন ব্যবস্থা হবে মাদ্রাসার মধ্যে। কেননা অনেকেই বলে যে মাদ্রাসা নাকি ইংলিশের পড়াশোনার ব্যবস্থা খুবই কম, কিন্তু আমি মনে করি যে আমার তুলনায়, আমার হিসাবে আমি যতদূর দেখেছি, আমার বাবার মাদ্রাসার বাচ্চারা ইংলিশে খুবই ভালো ছিল। যাই হোক, এরকম করে বেশ অনেকগুলো দিন কেটে গেল। একদিন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখি যে আমি যখনই বাড়ি থেকে বের হই, আমাদের পাশের ঘরের মানে পাশের বাসার এক ভাবি আছে, ভাবির নাম হচ্ছে গিয়া হেনা ভাবি। এই হেনা ভাবি আমার দিকে একটু অন্যভাবে তাকায়। মানে আমি যদিও হুজুরের ছেলে ছিলাম, মুখে দাড়ি রাখতাম না খুব বেশি একটা, অ্যান্ড এই দাড়ি নিয়ে আব্বুর সাথে আমার খুব ঝগড়া হতো। আর আমার চলাফেরাটা একটু ভিন্ন রকম ছিল, ফিটিং জিন্স পরা, তারপরে টি শার্ট পরা, চশমা চোখে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের স্মার্ট, মানে একটু ডিজি স্টাইলে আমার চলাফেরা ছিল। এই নিয়ে আমার বাবার সাথে আমার খুব অনেক ঝামেলা হতো। বাবা এই বিষয়গুলো কোনোভাবেই পছন্দ করতো না, আমাকে বারবার বলতো যে এভাবে করাটা ঠিক না, বিকজ আমার বাবা একজন দিনদার আলেম মানুষ, আমি ওনার সন্তান, বাবা এটা পরিচয় দিতে মানুষের কাছে লজ্জা পায়। আমাকে বারবার বলেছে নিজেকে একটু পরিবর্তন কর, চেঞ্জ কর, একটু ভালো লাইনে, এগুলো বাবা আমাকে বলতো। কিন্তু আমি আমার মতো করে আমার স্টাইলেই চলাফেরা করতাম। তো আমি খেয়াল করে দেখি আমার ওই পাশের ঘরের ভাবি, উনি আমাকে খুব বেশি একটা ফলো করে, মানে আমাকে অনেক বেশি ফলো করে। শুধু ফলো করে বিষয়টা বললে ভুল হবে, উনি মোটামুটি আমার দিকে একটু ভালোভাবেই তাকায়। এবং ওনার যে হাজব্যান্ড ছিল, ওনার হাজব্যান্ড হচ্ছে ইতালিতে থাকে, আমাদের একই বাড়ি, ইতালিতে থাকে। এবং এই ভাবি একটু 19-20 টাইপের মহিলা আর কি। 19-20 টাইপের বলতে অনেক ছেলেকে চোখ টিপ মারে, অনেকের সাথে ফোনে কথা বলে, এরকম অনেক বদনাম ওনার আছে। তো ওনার ওই তাকুনি দেখে আমি আসলে খুব বেশি একটা ওনার দিকে ফোকাস দিতাম না, কারণ আমি তো জানি উনি একটু অন্যরকম চরিত্রের মানুষ, ওনার সাথে কথা বলা যাবে না। আমি আমার মতো করে একটু দূরে দূরে সরে থাকতাম। এভাবে বেশ কয়েকদিন কাটার পরে একটা রং নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসে, নাম্বারটা আমি চিনি না। এবং কল আসলে পরে আমি তখন কলটা রিসিভ করে আমাকে বলে যে সাইদুল কেমন আছো, এমনি বলে। না, আমি একটু শোনার পর একটু বিব্রত হয়ে যাই যে কী ব্যাপার, এটা কি আমাকে এরকম করে বলতেছে। আমি বললাম জি ভালো আছে, আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? পরে বলতেছে আমাকে তুমি চিনবা না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। কিন্তু এই কণ্ঠটা আমার হেনা ভাবির মতো মনে হচ্ছে। মানে আমি মোটামুটি প্রায় 70% শিওর হয়ে গেলাম যেটা হেনা ভাবি। তো হেনা ভাবি মনে করে আমি তখন ওনার সাথে দুষ্টামি করতেছি। উনিও ভিন্ন রকম কথাবার্তা বলে, একটু উল্টাপাল্টা টাইপের বলে, আমি ওনার সাথে উল্টাপাল্টা টাইপের কথা বলি। এরকমভাবে কথা বলতে বলতে ওই দিন প্রায় আমি আধা ঘন্টার মতো ওনার সাথে কথা বলি। ওই দিন কেটে গেল। এর পরের দিন রাতে অ্যাট এ টাইম উনি আমাকে আবারও কল দিল। কল দেওয়ার পরে আমি রিসিভ করলাম, এবং রিসিভ করার পরে সেই একইভাবে আবারও সেই লাইনের কথাবার্তা, এবং কথাবার্তাগুলো মোটামুটি এতটাই নেগেটিভ ছিল যেটা আসলে মেনে নেওয়া যেত না। মানে খুবই একটু খারাপ ভাষায় বা একটু অন্যভাবে উনি কথাবার্তা বলতেছিল। খারাপ ভাষায় বলতে একটু অন্য ধরনের কথাবার্তা। আমি এই জিনিসগুলো হজম করতে কষ্ট হতো, কিন্তু দুষ্টামি করে বলে যেতাম। এবং আমি যখন বাসা থেকে বেরোইতাম এবং ওনার দিকে তাকাইতাম, উনি কেমন যেন একটু লজ্জা পেয়ে চলে যেত। আমিও তো বুঝতাম যে সোনার চান, তুমি আমার সাথে এরকম করো, ধরা তো তুমি একটা সময় ঠিকই খাবা। তো এরকম করে তার সাথে সময় কাটতেছে। আমিও ওনাকে বুঝতে দিই না যে আমি যে ওনাকে চিনতে পারছি, উনি যে এই লোক, এটা কিন্তু আমি তারও বুঝতে দিই না। এবং সেও মনে হয় বুঝতে পারে নাই যে আমি তাকে চিনে গেছি। তো গোপনে গোপনে আমার সাথে এমনি কথা বলে, আমি ধরেন একটা ড্রেস পরে গেছি, মানে কীভাবে আমি শিওর হয়ে যাই, আমি একটা ড্রেস পরে গেলাম, উনি আমাকে বলতেছে বাহ তোমার তো লাল টি শার্ট অনেক সুন্দর ছিল,
তোমার তো সানগ্লাসটা অনেক সুন্দর ছিল, মানে আজকে তো তুমি খুব সুন্দর করে বাইক চালায় বাড়িতে আসছো, আর তোমার মানে চুল কাটাটাও খুব সুন্দর ছিল। মানে আমি নিত্যদিনে যা কিছু করি মানে সবই সে আমাকে বলতেছে। তার মানে সে আমার আশেপাশের কেউ, সে আমাকে দেখে আর আমাকে ফলো করে একমাত্র এই গ্রামের আমার হেনা ভাবি, এছাড়া আর কেউ আমারে ফলো করে না। এবার আমি একদিন করলাম কি, আমাদের পাশের বাড়িতে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। তো আমাদের আসলে বিয়ের অনুষ্ঠানগুলোতে আমাদের চট্টগ্রামে খুব আনন্দ ফুর্তি করা হয়, মজা করা হয়, কিন্তু আমাদের এই গ্রামটা একটু ভিন্ন। আমার আব্বার জন্য বিয়েতে কোনো জলসার আসর করা হয় না, মানে কোনো ডিজে পার্টি বা মানে আপনার প্যাকেজ যে বলে এগুলো করা হয় না। পরে আমি গেলাম এবং যাওয়ার পরে দেখি যে ওই ভাবি ওখানে বসে আছে এবং এমন দৃষ্টিতে বসে আছে সে পারতেছে না চোখের ইশারা দিয়ে আমাকে তার ভিতরে ঢুকাই ফেলে, এমন একটা অবস্থা। আমি আর কোনো কিছুই বলি না, না বলার পরে ওই দিনে মানে ওই বিয়ের দিন রাতের বেলায় মানে উনি আমার সাথে এমন সব কিছু কথা বলে। একজন পুরুষ হিসাবে আমি আসলে ওই সময় পর্যন্ত কিন্তু বিয়ে করি নাই, কারণ আমার বড় যে ভাইয়ারা আছে ওনাদের সিরিয়াল শেষ করে আমার পর্ব আসবে। আমার যে সিনিয়র ভাই আছে ওই ভাইও কিন্তু বিয়ে করে নাই, আমার শুধু বড় 2টা ভাই বিয়ে করছে আর বড় 2টা বোনের বিয়ে হয়েছে, আর বাকিরা সবাই অবিবাহিত। এই জন্য বিয়ের সিরিয়াল আসে নাই বলে বিয়ে করতে পারতেছি না। কিন্তু ভাবি যে আমার মাথা খারাপ করে দেয় রাতের বেলায়, এমন সব কথাবার্তা বলে, মানে আমি এগুলো নিতে পারতেছিলাম। তাই আমি রাতের বেলায় বলি যে আপনি যে আমার এই ধরনের কথাবার্তা বলেন, আপনি আমার ভিতরে তুফান উঠিয়ে দিতেছেন, আমি কিন্তু আপনারা একলা পাইলে খবর করে ফেলবো। তা আমার বলে আপনি আমার একলা কই পাবেন? আমি বলি কী মনে করছেন, আপনি আমি চিনি না? আমি সেদিন বলেই দিছি যে আপনি যে হেনা ভাবি। পরে বলতেছি আপনারা বলছে। আমি বলি বলার কি আছে, মানে আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, এখানে বলার কি আছে? বলে এইসব কথা বললেন না তো, আপনি আমাকে ডাউট করেন, কিন্তু আমি হেনা নামের কাউকে চিনি না। এরকম করে ওই দিন প্রায় আপনার সারা রাত বোতার সাথে আমার কথা হয়েছে। হওয়ার পরে ফজরের আজান দিয়ে দিছে, আমি ফজরের নামাজ পড়তে যাইনি, আমি ঘুমাইছিলাম। তো ফজরের আজানের পরে একটু একটু করে আলো হচ্ছিল, যখন একটু একটু করে আলো হচ্ছিল, আলো হবার পরে আমি তখন বাসা থেকে বের হইলাম এবং বের হওয়ার পরে আমি দেখতেছি যে বিয়ে বাড়ি থেকে ভাবি তখন আসতেছে, হেনা ভাবি তখন আসতেছে বিয়ে বাড়ি থেকে, এবং মানে এমনভাবে আসতেছে যে আমার দিকে একটু একটু করে আর চোখে তাকায় আসতেছে। পরে আমি চিন্তা করছি, শালা তুই তো আমার সাথে এরকম করস, আজকে তোর একটা শিক্ষা দিয়ে দেবো। তো রাস্তার মধ্যে ভাবি একাই ছিল, মোটামুটি আর কেউ ছিল না, রাস্তা ফুল ফাঁকা ছিল। তো এইবার আমি কি করছি, একদম ধৈরা মানে একটা খারাপ ধরনের কিছু একটা করে ফেলছি আর কি, মোটামুটি একটু খারাপ ধরনের কিছু একদম চিৎকার দিছে, এবং চিৎকার দিয়ে উনি দৌড় দিয়ে ঘরে চলে গেছে। আমি ভাবলাম যে ঠিক আছে সোনার চান, আজকে তোমার একটা শিক্ষা হয়েছে। এই কথা বললা আমি পরে কল দিলাম, কল দিয়ে আমি বলতেছি কি কেমন মজা পাইছো, হাসতেছে, কিছু বলে না, শুধু বলে এটা ঠিক হয় নাই, এই বলে তখন ফোনটা কেটে দিল। দুপুরবেলা হঠাৎ করে আমি বাজার থেকে আসার পর আব্বা আমাকে বলতেছে যে এই সাইদুল, তোর নামে দরবার আছে আজকে রাতের বেলায়। মানে আব্বা আমার নামে দরবার, মানে আমি দরবারে কী করলাম? আব্বা আমাকে বলে তুই নাকি তোর হেনা ভাবির রাস্তার মধ্যে পাইয়া হেনস্থা করছিস। আমি তো অবাক হয়ে গেলাম, কিরি ভাবির যে আমি এটা করলাম এটা কেউ দেখলো না, আশেপাশেরও কোনো মানুষ দেখলো না, আমি এই পাশে ওই পাশে দুই পাশে তাকাইলাম, কোনো মানুষ তো দেখলো না। তাইলে আমি বললাম আপনার কাছে কে বিচার দিছে? আমার আব্বা বলে ওই তোর হেনা ভাবি আমার কাছে এসে বিচার চাইছে, এবং উনি বলছে আমি যদি বিচার করি তো ভালো, আর আমি যদি বিচার না করি তাহলে গ্রামের লোক বাইরের লোক ডাকবে। আমি তখন চিন্তা করলাম যে তার মানে কি উনি আমার নামে বিচার কেন দেবে? কারণ ওনার সাথে আমার রাতের বেলায় যেসব কথা হইতো এবং যেই ধরনের কথাবার্তা আমরা বলতাম, সেখানে আসলে এই কাজটা করার পর আমার নামে বিচার দেওয়া এটা তো আসলে প্রশ্নই আসে না। তারপরও যাই হোক, আমি আব্বার এখান থেকে বের হওয়ার পরে হেনা ভাবির কল দিলাম, কিন্তু কল দেওয়ার পরে দেখলাম যে নাম্বারটা বন্ধ পেতে আমি আবার অবাক হয়ে গেলাম, কিরি নাম্বার বন্ধ কেন? অ্যান্ড সন্ধ্যার পরে আমার আব্বা তখন দরবার ডাকছে, হেনা ভাবিকে ডাকছে, ডাকার পরে আমাকে ডাকছে আমার আব্বা। দেন ডাকার পর আমার পারিবারিক আরও কয়েকজন মানুষ, আমার বড় ভাইয়াটা ভাবি সহ মোটামুটি যারা আছে জাস্ট বাড়ির মানুষগুলোকে নিয়ে আমার আব্বা তখন হেনা ভাবিকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে আপনি আমাকে বলেন। তো হেনা ভাবি বলতেছিল আমি ওই বিয়ে বাড়ি থেকে আসতেছিলাম, রাতের বেলা আমরা ওখানে হলুদের অনুষ্ঠান করেছি, তো হলুদের অনুষ্ঠান করার পর অনেক রাত হয়ে গেছে, আমি আর আসতে পারি নাই, এই জন্য আমি সকালবেলা ভোরের বাড়ি থেকে আসার সময় আপনার ছোটো ছেলে আমাকে রাস্তার মধ্যে ধরে আমার সাথে ওষুধ বদনামি করছে, আমার সাথে এটা করছে। আমি তখন নিচের দিকে তাকাইছি, আমার আব্বা বলে যে আমি এত সম্মানিত একজন মানুষ, এই এলাকাতে কোনো মানুষ যদি আমি রাস্তা দিয়ে চলার সময় আমাকে সালাম দিতে না পারে তখন সে আফসোস করে যে আমাকে সালাম দিতে পারলো না, তার ভিতরে একটা কষ্ট জমে। আর তুই সেই বাপের সন্তান হয়ে কিভাবে রাস্তার মধ্যে এরকম একটা অসভ্য মেয়েতে তুই করলি, কীভাবে করলি? এবং এই বলে আব্বা তখন আব্বার হাতে একটা লাঠি ছিল, খুব মোটা আকারের লাঠি দিয়ে আমাকে পিটাইতে শুরু করে। 5-6টা বাড়ি দেওয়ার মানে হলো আব্বা দাঁড়ান, বিচার কি শুধু এক পক্ষেরই হবে, আরেক পক্ষের হবে না? আপনি এক পক্ষের কথা শুনে তো আমার গায়ে হাত তুলতে পারেন না। আমার আব্বা বলে তুই এই কাজ করছিস কিনা সেটা তুই স্বীকার কর। আমি তখন বললাম হ্যাঁ আমি এটা করছি।
আমি অস্বীকার করতেছি না আমি এটা করছি, কিন্তু এই কাজটা আমি কেন করেছি এটাও তো আপনি শুনতে হবে। আমার বড় ভাই তখন আব্বার বলতেছে, হ্যাঁ আব্বা, আমাদের সাইদুলের কথা তো ঠিকই আছে, সাইদুল কেন এই কাজ করেছে এটাও তো সে বলতে হবে। আপনি তো এক পক্ষের কথা শুনে সাইদুলকে মারতে পারেন না। আমার বড় ভাই তখন আমাকে বলতেছে, সাইদুল বলতো তুই এই কাজটা কেন করছিস? আমি বললাম, ভাইয়া এই মহিলা আজকে দীর্ঘ অনেকগুলো দিন ধরে আমাকে রাতের বেলা ঘুমাইতে দেয় না, আমাকে ফোন করে করে আমার সাথে বাজে কথা বলে, আমার সাথে এই ধরনের কথা বলে, এটা করে ওইটা করে, মানে খুবভাবে নোংরামি করে। অ্যান্ড এগুলো বলার পর আমার ভাইয়া বলে, কী বলিস তুই? আমি বলি, হ্যাঁ আমার সাথে এই ধরনের নোংরামি করে। ভাবি তখন বলে ওঠে যে, কি আমি জীবনেও কোনোদিন আপনাকে কল দিই নাই। হ্যাঁ না ভাবি বলে যে আমি জীবনেও কোনোদিন আপনাকে কল দিই না। আমি বলি, শোনেন মিথ্যা বললেন না, আপনার নাম্বারটা আমার ফোনে আছে। আমার ভাইয়া তখন বলে, তুই নাম্বার বের করতো? পরে নাম্বার বের করে দেখাইলাম। হ্যাঁ না ভাবি বলতেছে, এই নাম্বার আমি চিনি না, এটা আমার নাম্বারই না। আমার ভাইয়া বলে কল দিত, কল দেওয়ার পরে নাম্বারটা কিন্তু ওই সময় বন্ধ। আমি বললাম, ভাইয়া এই নাম্বারটা ওনার, উনি এই নাম্বার দিয়ে মাঝে মাঝে আমার সাথে কথা বলে এবং এই নাম্বারটা ওনার। এখন উনি যখন একটা অঘটন ঘটাই ফেলছে, আমাকে এলাকাবাসীর কাছে ছোট করে ফেলছে, তাহলে উনি এই নাম্বারটা এখন বন্ধ করে দিয়েছে। মূলত এই নাম্বারটা ওনার। হ্যাঁ না ভাবে বারবারই একটা কথা বলে, এই নাম্বার আমি চিনি না এবং এই নাম্বারের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এই নাম্বার কার কোত্থেকে আসছে এই সময় আমি কোনো কিছুই জানি না। আমি তখন বললাম যে না, এই নাম্বারটা ওনার। আমার আব্বা বলে, তুই কীভাবে শিওর হলে নাম্বার ওনার? আমি বললাম, ওনার কণ্ঠ আমি চিনি। আমার আব্বা বলে, মানুষের কণ্ঠের মতো কণ্ঠ হতেই পারে, এটা যে এই মানুষটাই, তার কোন গ্যারান্টি তোর কাছে আছে? তখন আব্বা আমাকে বললো যে আজকের পর থেকে তুমি যাতে, আমি যদি তোর নামে আর কোনো দিন কোনো রকমের দরবার বা কারবার আর একটা মানে বাজে কথা শুনে থাকে, আমি তোকে বাসা থেকে বের করে দেবো এবং আমি তোরে ত্যায্য করব। আমার মান সম্মান রক্ষার জন্য, আমার পরিবারের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমি তোকে ত্যায্য করব। আব্বা ডিরেক্টলি আমাকে এভাবে ইঙ্গিত মেরে খুব খারাপ ভাষা আমার সাথে কথাবার্তা বললো। মনের ভিতর তখন এক পৃথিবীর কষ্ট জমে গেল যে বাবা মায়ের সাথে এরকম দুর্ব্যবহারটা কেন করলো এবং এই মহিলাও বা কেন আমাকে ফাঁসাই দিল, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। গুটগুটে রাতের ওই অন্ধকারে আমি তখন একা একা বসে নীরবে চিন্তা করতেছি যে মহিলাটা আমার সাথে এই কাজটা কেন করলো। তার সাথে তো আমার এরকম কোনো সম্পর্ক ছিল না, খারাপ কোনো সম্পর্ক না, মানে সে আমার সাথে রাতের বেলা এরকম নোংরা নোংরা কথা বলতো আর দিনের বেলা এই কাজটা করাতে সে আমার সাথে আমার বাবার কাছে বিচার দিয়ে দিল। মানে তখন আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গেলাম যে মহিলা একটা প্ল্যানিং করে, একটা মাস্টার প্ল্যান করে আমাকে ফাঁসাই দিছে। একটা মাস্টার প্ল্যান করে আমার সাথে একটা মানে ভালোবাসাবাসির সম্পর্ক করে আমাকে ফাঁসাই দিছে। আমি তখন এটা বুঝে গেলাম এবং আমার বাবার মান সম্মান নষ্ট করার জন্য হয়তো তার এটা একটা মাস্টার প্ল্যানিং ছিল, এটাও তার কোনো একটা প্ল্যানিং ছিল। এই কথায় চিন্তা ভাবনা করে আমি তখন আর এই মহিলার সাথে কথাও বলি না এবং তাকে দেখলে অন্যদিকে তাকায় থাকি অ্যান্ড জাস্ট প্রতিটা মুহূর্তেই চিন্তা করতেছি। আবার মাঝে মাঝে চিন্তা হয় যে মহিলাটা আসলেই কে ছিল, আবার সে যদি হবে তাহলে সে আমার নামে বিচার দিবে কেন? আমার নয়তো বিচার তার দেওয়ার কথা না, যদি এটাই হয়ে থাকে তাহলে বিচার দেবে কেন? আর বিচার যেহেতু দিয়েছে তাহলে কেন দিল? মানে এই প্রশ্নগুলো আমাকে প্রচুর পরিমাণে প্রশ্নবিদ্ধ করতে থাকে। মানে একটা পর্যায়ে এরকম হয়েছে আমি রাতে ঘুমাইতে পারি না, সারাটা রাত বড় খালি এটাই চিন্তা করি যে কী ব্যাপার, আমার সাথে এটা কেন হলো, কী কারণে হলো। এরকম করে আমার জীবন থেকে প্রায় দীর্ঘ 3টা মাসের মতো কেটে যায়। 3 মাস পরে আমি এই বিষয় নিয়ে আস্তে আস্তে বন্ধ করে দিই এবং হেনা বাবির সাথে রাস্তাঘাটে দেখা হলেও কথা বলি না। আমি আমার মতো থাকি, উনি ওনার মতো। অ্যান্ড 3 মাস পর আমি তখন আমাদের মাদ্রাসার সামনে একটা প্লেক্সিলোটের দোকান দিই, মানে মোবাইলে টাকা রিচার্জ করার একটা দোকান দিই। অবসর সময়টা বিকেলবেলা মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরে আমি তখন ফ্রিয়ে থাকি এবং ওই ফ্রি সময়টা আমি তখন ওই দোকানে গিয়ে বসি। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমার আব্বার মাদ্রাসায় চাকরি করতে আমি আসলে এত টাকা বেতন পাই না, যত টাকা বেতন দিয়ে আমি খুব ভালোভাবে চলতে পারবো। এই জন্য আমি তখন ওই মাঝে মাঝে প্লেক্সিলোর দোকানটাতেই বসি, যাতে ওটাতে আমার টাকা পয়সার ইনকামটা একটু ভালো হয়, ওইটাতে বসি। তো এইভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায়, প্রায় 5 মাসের মতো কেটে যায়। এবং এই 5 মাস পরে একদিন আমি দোকানে বসে আছি, মানে দোকানে বসে আছি বলতে আমার দোকানে আমি একটা ছেলে রেখেছিলাম। মানে আমি তো আর স্কুলের টাইমে মানে মাদ্রাসার টাইমে বসতে পারি না, তো তখনও তো অনেক কাস্টমার থাকে, এই জন্য একটা ছেলে রেখেছি কর্মচারী দোকানে। তো দোকানে কর্মচারীটা রাখার পর ও দোকানে আছে, আমি তখন কী করতেছি, ওই মাদ্রাসায় বাচ্চা কাচ্চা পড়াইতেছি। অ্যান্ড সন্ধ্যার পরে তখন দোকানে আসছে, দোকানে আসার পর আমি দোকানের হিসাব নিচ্ছি। দোকান ক্লোজ করে দিব, মানে বন্ধ করব, বন্ধের সময় হিসাবটা নিতেছে, কয়টা নাম্বারে সে কথা বলছে, মানে কয়টা নাম্বারে কত টাকা পাঠাইছে এবং ওইটার একটা সামারি করতেছি, মানে যোগ করতেছি এবং আমার ব্যালেন্স কত আছে দুটোটা মিলিয়ে দেখব। তো যখন আমি নাম্বারগুলো চেক করতে করতে হঠাৎ করে আমার চোখে ওই নাম্বারটা পড়ে গেল, মানে যেই নাম্বারটা আমাকে আজ থেকে প্রায় 5 মাস আগে আমার সাথে কথা বলতো ওই হেনা ভাবি। নাম্বারটা দেখার পর আমি তখন একটু বিস্মিত হয়ে গেলাম এবং আমি কিন্তু নাম্বারটাতে আজকে 2-3 মাসের মতো আর কল টল দিই না, প্রায় 3-4 মাসের মতো আমি এই নাম্বারটাতে আর কল টল দিই না। তো নাম্বারটা আমার মানে ফোনে সেভ আছে, কিন্তু আমি তখন কী করলাম, আমার সেভ নাম্বার থেকে নাম্বারটা মিলিয়ে নিলাম, মিলিয়ে দেখতেছি হ্যাঁ এটা তো সেই নাম্বার যে নাম্বার থেকে হেনা ভাবি আমাকে ফোন দিত এবং আমাকে ডিস্টার্ব করতো, নাম্বার তো এটাই।
পরে আমি চিন্তা করতেছি, আমার দোকানের যে কর্মচারী ছিল ওরে জিজ্ঞেস করলাম যে এই নাম্বারটা কার। ও আমার বলে ভাই এই নাম্বারটা কার, আমি তো জানি না। আমি বলি দেখ তুই ফোনে টাকা দিছিস, তুই জানোস না এই নাম্বারে 50 টাকা পাঠাইছিস? বলে হ্যাঁ ভাই পাঠাইছি, তবে আমার কাছে কেন জানি মনে হয় এটা আমার যে হেনা ভাবি আছে ওনার ছোটো বোন, নাম হচ্ছে রোজবা। আমার বলে ভাই আমার কাছে কেন জানি মনে হয় এটা রোজবা বিআইনের, আপনাদের বাড়ির হেনা ভাবির ছোটো বোন রোজবা। তো রোজবা হচ্ছে খুবই ছোটো একটা মেয়ে, ও তখন ক্লাস 9-এ পড়ে, আমাদের মাদ্রাসায় পড়ে। তো আমি বললাম যে এটা অন্য আবার খুবই পর্দা করে, কিন্তু খুবই পর্দা করে, খুবই ভালো একটা মেয়ে, কারোর সামনে খুব একটা যায় না, যথেষ্ট ধার্মিক টাইপের একটা মেয়ে। এবং এই মেয়ে থাকেও তার ভাবির বাড়ি, মানে তার দুলাভাইয়ের বাড়িতে, মানে হেনা ভাবির বাড়িতে থাকে, কারণ তাদের বাড়ি মোটামুটি একটু দূরে আছে। এই বাড়িতে থাকে, এই বাড়িতে থেকে সে মাদ্রাসায় পড়াশোনা করে, এখানে এই জন্য এই বাড়িতেই থাকে। আমি তখন বললাম তুই কি শিওর? বলে হ ভাই আমি মোটামুটি 90% শিওর, কারণ মেয়েদের ভিতরে আমি শুধু ওনার নাম্বারে টাকা দিছি। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি দোকানটা বন্ধ করে দিয়ে বাড়িতে আসছি। যেহেতু আমার বাবার কাছে আমাকে এত বড় অপমান করলো, আমার পরিবারের কাছে আমাকে এইভাবে ছোট করলো, আমার এমনও দিন গেছে আমি পুরো 2-3 দিনের মতো খাওয়া দাওয়া করি নাই, এত পরিমাণের কষ্ট পাইছি। আমার আব্বার কথাতে আমি প্রচুর মর্মাহত হয়েছি। তাহলে যারা আমাকে এইভাবে ফাঁসাই দিল, আমার মান সম্মান নষ্টগুলো, এদের কথা আমি আর ছাড়বো না, অ্যাটলিস্ট এত সহজে ছাড়বো না। পরে রাতেবেলা এসে চিন্তা করতেছি কী করা যায়। এই মেয়ে যে মোবাইলটা চালায় এটা তো আমাকে আগে প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করার পরেই তো আমার কিছু একটা করতে হবে, এই বিষয়টা তখন মনে হবার পরে আমি তখন কী করলাম, এর পরের দিন মাদ্রাসাতে আমি তখন কী করলাম, আমার ক্লাস নেওয়ার জন্য আসলাম, 9-এর ক্লাসে উঠলাম, যে ক্লাসে রোজবা আছে। আসার পরে আমাদের যে মহিলা একজন টিচার ছিল, মহিলা টিচারকে বলে দিলাম ম্যাডাম আমাদের মাদ্রাসার মেয়েগুলো মোবাইল চালায়, এবং তারা গোপনে মোবাইল চালায়, মোবাইলে খারাপ কাজ করে, এই জন্য সব মেয়েদেরকে আমি তল্লাশি করব। এই কথা আমি ম্যাডামকে বললাম। ম্যাডাম আমাকে বলে ঠিক আছে। আমি ক্লাসরুমে গেলাম, এবং ক্লাসরুমে যাওয়ার পরে মেয়েদেরকে বললাম যে তোমাদের কারো কাছে কি মোবাইল ফোন আছে? মেয়েরা বলে না স্যার। আমি বললাম সত্যি কারো কাছে নাই তো? বলে না কারো কাছে নাই। আমি বললাম ঠিক আছে। এই বলে আমি তখন আমার ম্যাডামকে ডাকলাম, ম্যাডামকে ডেকে বললাম ম্যাডাম আপনি চেক করুন তো মেয়েদেরকে তল্লাশি করুন মোবাইল ফোন আছে কিনা। ম্যাডাম সবাইকে তল্লাশি করার পরে বলে যে না কারো কাছে মোবাইল ফোন নাই। আমি বললাম রোজবা এদিকে আসো। রোজবা আসতে পারে, ম্যাডামরে বলা হচ্ছে ম্যাডাম আপনি এই রোজবারে অফিস কক্ষে নিয়ে যান, অফিস কক্ষে নিয়ে গিয়ে ওরে ফুল বডি চেক করবেন যে কোথাও মোবাইল রাখছে কিনা। ম্যাডাম ওকে নিয়ে অফিস কক্ষে গেল, এবং এইদিকে আমি অন্য মেয়েদেরকে দিয়ে ওর ব্যাগটা খুব ভালোভাবে তল্লাশি করাইলাম যে ব্যাগের ভিতরে কোথাও মোবাইল আছে কিনা। দেখলাম যে না, ব্যাগের বলতেও কোথাও মোবাইল পাওয়া গেল না। এবং ভয়ে যখন পাওয়া গেল না, একটু পরে ম্যাডাম তখন অফিস কক্ষ থেকে আসলো, এসে আমাকে বলতেছে না স্যার ওর কাছে তো মোবাইল ফোন পাইনি। এরপরে ও চলে গেল। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম। ক্লাসটা কোনো মতো শেষ করলাম। শেষ করে আমি তখন আবারও এসে বসে আছি যে কী ব্যাপার, অফিসে বসে আছে, ঘটনাটা কী হলো, এটা আমার সাথে এটা কী হইতেছে। এবং এরপরের দিন আমি কী করি, ওই নাম্বারে আবারও কল দিই, কিন্তু কলটা ঢোকার পরেই কলটা কিন্তু ঢুকলে পরে লাইনটা কেটে মোবাইল ফোনটা বন্ধ করে দিছে। এভাবে 2-3 দিন কেটে যাচ্ছে। আমি খুবই টেনশনের ভিতরে আছি, কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারতেছি না, প্রচুর টেনশন। আবার এই মেয়েরে জিজ্ঞাসা করতে পারি না ডিরেক্টলি, কারণ তারা তো চেক করে মোবাইল ফোন টোন পাওয়া যায়নি, এই জন্য তারা হুট করে জিজ্ঞেস করেও বা কী হবে, সে তো স্বীকার করবেই না। সব কিছু মিলিয়ে খুব টেনশনে পড়ে গেছি, এতটাই টেনশন যে আমি নিতে পারতেছিলাম না। এভাবে সপ্তাহখানিক পরে একদিন আমি অফিস কক্ষে বসে আছি, টিফিনের সময় রোজবা তখন আসছে কোত্থেকে, আইসা আমাকে বলতেছে স্যার, আমাকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম। তো আমি বললাম যে কি কিছু বলবা? বলে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে, অফিসে বলবো না বাড়িতে গেলে বলবো? আমি তখন বুঝে গেছি সোনার চান আমাকে অবশ্যই মোবাইল ফোনের কথাই বলবে। আমি তখন বললাম না অফিসেই বলো, সমস্যা না, এখন তো আর কেউ নাই, এবং সবাই তো চলে গেছে, নামাজ পড়বে, টিফিন খাবে, এখন তো আর কেউ নেই। আর আমি খুব বেশি একটা নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তামই না, তাই জন্য আমি জোহরে নামাজে যাইনি। পরে আমাকে বলে, আমার কাছে এসে বলতেছে স্যার আপনি একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছেন, বিষয়টা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, এই জন্য স্যার আমি আপনাকে বিষয়টা একটু জানানোর জন্য আসছি, যাতে আপনি টেনশন না করেন, আপনাকে টেনশন দেখলে আমার ভালো লাগে না। হ্যাঁ তখন বললাম ঠিক আছে, এত ঘুরিয়ে পেঁচিয়ে না কথা বলে তুমি কি বলতে চাও বা কেন আসছো এইখানে কী চাও, এটা আমাকে সোজাসুজিভাবে বলো। পরে আমাকে বলতেছে কি বলবো স্যার, আমি জানি আপনি একটা মোবাইল নাম্বার নিয়ে টেনশন করতেছেন, যে মোবাইল নাম্বারটাকে কেন্দ্র করে আমার বোনের কাছে আপনি অপমানিত হয়েছেন এবং আপনার পরিবারের কাছে অপমানিত হয়েছেন। আমি বললাম এই নাম্বারটা তো তুমিই চালাও, এটা তো তোমার মোবাইল। বলে হ্যাঁ স্যার, মোবাইল ফোনটা আমিই চালাই, এটা আমার মোবাইল, এবং মোবাইল ফোনটা এখন আমার সাথেই আছে। তো আমি যেহেতু আপনার সাথে এত বড় একটা অন্যায় করছি, এটা তো আমি অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য, তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন।
ভাই বিশ্বাস করেন আমি তখন মিলাইতে পারতেছিলাম না যে এই মেয়েটার সাথে এত পিচ্ছি একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার বয়সের 3 ভাগের 1 ভাগ হবে, এই মেয়ের সাথে সারা রাত ভোর আমি এই ধরনের নোংরা কথা বলতাম। এবং এই মেয়ে কথাগুলো বলতো কী করে, আমি শুধু বলতাম তাও না, সে তো কথা রিপিট করতো, মানে রিপ্লাই করে আমাকে বলতো। তো এরকম এত কম বয়সী এত ছোট একটা মেয়ে কীভাবে পারলো এরকমভাবে নোংরা কথাবার্তাগুলো আমাকে বলতে। মানে আমার তখন লজ্জাও লাগছে যে মানে তার সাথে আমি কীভাবে এই ধরনের খারাপ কথাগুলো বললাম, মানে নিজের লজ্জা থেকে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। তখন সে চলে গেল এবং বললো যে স্যার আপনি আমাকে মাফ করছেন। আমি বললাম হ্যাঁ আমাকে মাফ করছি। কিন্তু যখনই ধরেন তাদের ক্লাসে যেতাম তখনই আমার এই কথাটা মনে হইতো, আরে এই মেয়ের সাথে তো আমি এই ধরনের খারাপ কথা বলছি বা মেয়ে তো আমার সাথে এরকম কথাবার্তাগুলো বলছে। মানে এই কথাগুলো এই জিনিসগুলো আমার ভিতরে তখন বারবার মনে হতো যে এই মেয়ের সাথে আমি কীভাবে এত নোংরা কথা বললাম বা এত মেয়ে বা মানে এত নোংরা কথা কীভাবে বলতে পারলো আমাকে। এই জিনিসগুলো সামনের দিকে চিন্তা করতে করতে আমার ভিতরে এক ধরনের একটা খারাপ মন মানসিকতার সৃষ্টি হয়ে যায়। মানে খারাপ মন মানসিকতা বলতে আমি এক ধরনের তার প্রতি একটু আসক্ত হয়ে যাই। মানে আসক্ত বলতে এক ধরনের তার প্রতি আমার একটা কামনা চলে আসে, আমার নিজের ছাত্রীর উপরে আমার একটা কামনা চলে আসে। এবং এটা আমার কাছে বলতে খারাপও লাগে, কিন্তু বাস্তবতার জন্য কথাগুলো বলতে হচ্ছে। যখন ওর প্রতি আমার এই ধরনের একটা ফিলিংস একটা খারাপ নেশা কাজ করতে শুরু করে, আমি তখন আস্তে আস্তে করে অন্য অন্য মেয়েদেরকে দিয়ে ওকে একটা দুইটা করে মানে কিছু কিছু বার্তা তার কাছে পাঠাই, কিন্তু এগুলোতে সে কোনো রকমের রিপ্লাই করে না। একদিন রাতের বেলা আমি নাম্বারটাতে মিস কল দিলাম, দেখলাম নাম্বারটা খোলা থাকার পর আমি তখন এসএমএস লিখলাম যে রোজবা তুমি যদি চাও আমার সাথে আগের মতো করে কন্টিনিউ কথা বলতে পারো। ও তখন মেসেজটা রিসিভ করলেন, আমাকে রিপ্লাই করলো আমি কি করে কথা বলবো, আপনি তখন জেনে গেছেন যে আমি আপনার ছাত্রী। আমি তখন বললাম তুমি যদি আমার ছাত্রী হয়ে আমার সাথে এই ধরনের কথাবার্তা বলো, আমি শিক্ষক হয়ে এসব কথা শুনতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। এমন করে 1, 2, 3 মেসেজে আমরা আবারও সে আগের জায়গায় চলে গেলাম। আগের জায়গায় বলতে আগের সেই খারাপ জায়গাটার মধ্যে আবারও চলে গেলাম। দুজনের মাঝে আবারও সেই একই সম্পর্ক চলতেছে, একই সম্পর্ক এবং খুবই খারাপ একটা সম্পর্ক। এক কথায় যেটা ফোনে সারা রাত খারাপ কথা বলতে হয় এবং খারাপ কথা বলতেছি, তার সাথে এমন করে আমার সময়গুলো কাটতেছে। এইভাবে দিন রাতগুলো সামনে দিয়ে কাটতে মোটামুটি আমি প্রায় একটা পর্যায়ে পৌঁছে গেছি, মানে রিলেশনের খুব গভীর একটা পর্যায়ে পৌঁছে গেছে। এবং ওই পর্যায়ে যাওয়ার পরে তার সাথে আমি একটা অনৈতিক সম্পর্কে জড়িত হব। তো সেইও পরিকল্পনা হয়ে গেছে এবং আল্লাহ যদি মাফ করে যে আমি ওই মেয়ের সাথে একটা সময় একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাই এই রোজবার সাথে। ও খুবই ছোট ছিল, এতটাই ছোট ছিল বলার মতো না। এরকমভাবে প্রায় প্রতিদিনই তার সাথে আমার অবৈধ সম্পর্ক হতে থাকতো। প্রায় একদিন পর আমি তার বাসায় যাইতাম এবং সে আলাদা রুমে থাকতো, তার ভাবিরে পাহারা দিয়া মানে তার বোনকে পাহারা দিয়ে আমার সাথে সে রাতের বেলা থাকতো। এই ধরনের সম্পর্কটা আস্তে আস্তে করে আমার সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এইভাবে সময়গুলো কাটতে প্রায় অনেকগুলো মাস আমি অবৈধ সম্পর্কের সাথে জড়িত থাকি। অনেকগুলো মাস এরকম অবৈধ সম্পর্কের সাথে জড়িত থাকার পরে একটা পর্যায়ে ও তখন আমাকে বলতেছে যে স্যার এরকম আপনি আমাকে বিয়ে করেন, আমাকে এটা বলতেছে। তো আমি তখন বললাম যে দেখো আসলে আমার তো এখনও বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে, আমার বড় ভাই এখনও বিয়ে করে নাই। তো যেহেতু বড় ভাইয়ে বিয়ে করে নাই, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। এবং তোমার সামনে আলেম পরীক্ষা, তুমি সামনে এসএসসি পরীক্ষা দিবা, তুমি ওভাবে প্রিপারেশন নাও, এই ধরনের কাজে তুমি লিপ্ত থাকো না, যা হবার তো হয়ে গেছে। তো এগুলো সে মানলো এবং মানতে একটা পর্যায়ে সে আমার উপরে মোটামুটি অনেকটা প্রেশার দিয়ে বসলো যে না আপনি আমাকে বিয়ে করতেই হবে, আপনি আমাকে বিয়ে করেন। তা আমি বললাম যে না আমার বড় ভাই বিয়ে করেন, আমি এখন কীভাবে বিয়ে করবো। এইভাবে আমি যখন তাকে কয়েকটা বিষয় স্কিপ করতেছি, তখন সে আমার মাদ্রাসার অন্য মেয়েদের সাথে আলোচনা করছে বিষয়টা যে সাইদুল স্যার আমার সাথে এগুলো করছেন, স্যার তো আমাকে বিয়ে করে না। অন্য মেয়েদের সাথে আলোচনা করার পরে অন্য মেয়েরা তখন তারা বুদ্ধি দিল, তুই একটা কাজ কর, বাচ্চা নিয়ে নে। যদি তুই বেবি নিয়ে নেস তাহলে তো স্যার তোর বিয়ে করাই লাগবে, তোর বিয়ে করা ছাড়া তো থাকতে পারবে না, তুই বাচ্চা নিয়ে নে। এই কথা বললে মানে ওর মাথাটা পুরো খারাপ করে দেয়। যখন ওর মাথা খারাপ করে দেয় তখনই ওর সাথে আমার তখনই হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায়। এই পরীক্ষার আগে প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি তারা বুঝাই যে তুমি বেবিটা নষ্ট করো, তুমি বেবিটা রাখো না, কারণ এই বেবিটা রাখলে আমাদের সমস্যা হবে, ঝামেলা হবে। আমি তোমাকে বিয়ে করবো, প্রমিস তুমি বেবিটা নষ্ট করো। বলে আমি বেবি নষ্ট করবো না, আপনি আমাকে বিয়ে করলে অবশ্যই বেবি আপনার নিতে হবে, আপনার বেবি নেওয়াই লাগবে। মানে এইভাবেই মনে করেন সে খুব কঠিন একটা অবস্থার ভিতরে চলে গেছে। যতই তারাই বুঝাই না, সে আমার কোনো বোঝ নিতে রাজি নেই। একটা সময় এসএসসি পরীক্ষা দিল এবং পরীক্ষা দেওয়ার পরে বাচ্চারা মোটামুটি অনেকটা বয়স হয়ে গেছে। ও আমার বলে আমি বাচ্চা নষ্ট করবো এক সপ্তাহে যদি আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে বিয়ে করবেন দেন আমি বাচ্চা নষ্ট করবো, অন্যথায় আমি বাচ্চা নষ্ট করবো না এবং বাচ্চা আমি দুনিয়াতে আনবো, এই নিয়ে বাচ্চা নিয়ে আমি আপনার বাড়িতে যাব। তখন তো আমি টেনশনে পড়ে গেলাম, এখন যদি এই বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসে
আমি বিয়ে ছাড়া ওর পেটে বাচ্চা দিছি, আমার কি মান সম্মান থাকবে? আমার মান সম্মানের কথা যাই বলি না কেন, আমার আব্বা তো ফাঁসি দিয়ে মরে যাবে, আমার আব্বাকে তো আমি কোনো অবস্থায় বাঁচাইতে পারবো না। আমি ওর কাছে তখন ফোন দিয়ে কান্নাকাটি করি যে রোজবা আমাকে এত বড় ক্ষতিটা তুমি করো না, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমি তোমাকে বিয়ে করব। আমাকে বলে যে না, আপনি আমাকে বিয়ে করেন, নইলে আমি বাচ্চা দুনিয়াতে আনবো এবং এই বাচ্চা নিয়ে আমি আপনার বাড়ির সামনে যাব। এবং রোজবার যে পরিবারটা, ওই পরিবারটা ভালো পরিবার না। ওরা আব্বা আগে হচ্ছে নাট্যদলে কাজ করতো এবং খুবই মানে ব্যতিক্রম ধর্মী একটা পরিবার। ইভেন এরও যে ওরা মাইজ ভান্ডারি করে, মানে ভান্ডারি টাইপের লোক। তো আমার আব্বা তো এগুলো কোনোভাবেই পছন্দ করে না বা মেনে নেবে না। এবং আমিও তারা যতটুকু বুঝাইলাম, ও আমার কোনো বুঝ শুনলই না। একটা পর্যায়ে চিন্তা করলাম বড় অপমান হওয়ার চেয়েও ছোট অপমান হই, কারণ যদি ওকে বিয়ে করে ফেলে তাহলে তো তার এই ঝামেলাটা থাকতেছে না। আমি তখন আমার আব্বারে বুঝে বিষয়টা বললাম বলতে এরকম করে বললাম যে আব্বা, আমি এমন এই হেনা বাবির বোন, ছোটো বোনকে বিয়ে করতে চাই, ওরা আমার খুব ভালো লাগছে, আমি ওকে বিয়ে করবো। এই কথাটা আমি আব্বাকে বলি। তো আব্বা তার প্রথম কথা আমাকে বলে যে তোর বড় ভাইয়ের এখনও বিয়ে হয় নাই, আমি তোর বড় ভাইকে এখন বিয়ে করাতে পারি না, আর তোর বড় ভাইকে রাইখা আমি তোকে কখনোই এই সময় বিয়ে করাবো না। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, তুই যে মেয়েকে পছন্দ করেছিস বা যাকে বিয়ে করার কথা বলতেছিস, ওদের পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কতটুকু জানিস? আমি তখন বললাম বাবা আমি তো জানি। আমার আব্বা বলে জেনে শুনে তুই এরকম একটা পরিবারে বিয়ে করতে চাচ্ছিস কেন? এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা, আরেকটা কথা, থার্ডলি যে কথাটা, এই যে এর বড় বোন হেনা তোরে কীভাবে অপমান করলো, কিভাবে তোকে হেনস্থা করলো। আমি কোনোদিনও তোর গায়ে হাত তুলে নেই, কিন্তু আমি সেদিন তোর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও এই মেয়েকে তুই বিয়ে করা লাগবে কেন? তুই মেয়েকে কেন বিয়ে করবি? আমি তখন বললাম আব্বা আমি ওকে বিয়ে করবো না, আমার ওরে ছাড়া কিছু ভালো লাগে না, আমাকে বিয়ে করবো। আমার আব্বা তখন ডিরেক্টলি বলে, একে বিয়ে তো দূরের কথা, ওর সাথে তোর কোনো সম্পর্ক যদি থাকে তাহলে আমি আমার ঘর থেকে তোকে বের করে দিব। শুধু বের করবো না, আমি তোকে ডিরেক্টলি হচ্ছে আমার ত্যায্য করে দিব। সাথে সাথে তোর মারও আমি তোর সাথে এই ঘর থেকে বের করবো, কারণ তোর মায়ের প্রশ্রয়ের কারণে আজকে তোর জীবনটার এই অবস্থা হইলো। আমি তোর মাকে বারবার বলছিলাম যে ওরা মাদ্রাসার লাইনে পড়ায়। আমার যে বড় ছেলেটা মাদ্রাসায় পড়লো, আমার বড় 4টা সন্তান, এই ছেলে মেয়ে, তারা যে মাদ্রাসায় পড়াশোনা করলো, কই তারা তো তোর মতো খারাপ হয় নাই, তারা তো তোর মতো বাজে হয়নি। তোর ভিতরে ধর্মের কোনো ভয় নাই, যার ভিতরে ধর্মের ভয় নাই সেই একমাত্র এই ধরনের কাজ করতে পারে, প্রেম ভালোবাসার মতো খারাপ কাজে জড়াতে পারে। আমি ওই মেয়েকে তোকে বিয়ে করাবো না, প্লাস এই মুহূর্তে তোকে বিয়ে করানো আমার প্রশ্নই আসে না। এই বলে আব্বা তখন খুব কঠিন একটা স্টেপ নিয়ে বাবা চলে গেল। আমি তখন ভাবলাম এখন আমি কি করব এবং কার কাছে যাব? ভাবিরা আছে, ভাবিদেরকে বুঝাইতেছে। ভাবিরা একটা কথাই বলে, আপনার আব্বা যদি রাজি না হয় আমরা কি করব? সর্বশেষ মায়ের দ্বারস্থ হইলাম এবং মায়ের দ্বারস্থ হওয়ার পরে মা তখন আমাকে বলতেছে, যেখানে তোর বাবা রাজি নাই এবং এর আগে তুই ওই মেয়ের বোনের সাথে এমন একটা খারাপ কাজ করলি, এরপর ওই মেয়েকে বিয়ে করা, এটা তো হতে পারে না। এবং তোর বাবা রাজি নেই, এটা আমি কখনোই করতে পারবো না। আমি আমার পরিবারের কোনো মানুষকে রাজি করাতে পারলাম না। প্রত্যেকটা মানুষ তখন আমার এগেনস্টে চলে গেল যে না, ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে না, এবং ওই মেয়ের কথা তো ওই মেয়ের কথাটা শুনতেও পারতেছে না। একটা পর্যায়ে রোজবা আমাকে প্রেশারের উপরে প্রেশার দিয়ে যাচ্ছে, তুমি আমাকে বিয়ে করবা কি করবা না বলো, এই সেই এমন করতে করতে একদিন রোজবা হঠাৎ করে কান্নাকাটি করতেছে। রাতের বেলা একটু বেশি কান্নাকাটি করে বলে যে সাইদুল সর্বনাশ হয়ে গেছে। রোজবা কিন্তু একটু মোটা ছিল, মানে স্বাস্থ্য অনেক বড় ছিল। ওর পেটে যে বাবু আছে এটা কিন্তু বোঝা যায় না। যাদের দেখবেন স্বাস্থ্যটা অনেক বড় তাদের পেটটা কিন্তু ওভাবে বোঝা যায় না। পেট বড় হইলেও বোঝা যায় না স্বাস্থ্যের কারণে। মানে ওই সময় স্বাস্থ্যটা প্রচুর বেড়ে গেছিলো, শরীরের স্বাস্থ্যটা পরীক্ষার পরে স্বাস্থ্য অনেক বেড়ে গেছে। পরে আমারে বলতেছে যে সর্বনাশ হয়ে গেছে, আমি এখন কী করবো? আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি তখন বললাম কোথায় বিয়ে ঠিক করছে? বলে অমুক গ্রামে। আর ওই গ্রামটাও আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম, মানে আমাদের পার্শ্ববর্তী বলতে আমাদের একদম পাশে। এবং তাদের সাথে রোজবার দুলাভাইয়ের খুব ভালো সম্পর্ক, মানে হেনার জামাইয়ের খুব ভালো সম্পর্ক। তো এই জন্য ওই ছিল সম্ভবত ইতালিই থাকে এবং ওই ছেলের কাছে বিয়ে দেবে। ওই ছেলে ইতালি থেকে আসছে, ওই ছেলে বিয়ে করবে। আমাকে বলতেছে, আমি বললাম যে তুমি এটা কী বলতেছো? বলে আমি এটাই বলতেছি, আমার তো আর বেঁচে থাকার কোনো দিকে না, আমি তো মারা যাবো। আমি বললাম দেখো রোজবা, এরকমভাবে বইলো না। আমি তো আমার আব্বারে এবার যদি কষ্ট দেয়, আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিবে এবং আমার মায়ের উপর এসে টর্চার করবে। আমি এখন কী করবো বলো? তুমি একটা কাজ করো, যা হবার তা হয়ে গেছে, তুমি তোমার পেটের বাবুটা নষ্ট করে ফেলো। এবং পেটের বাবুটা নষ্ট করে তুমি কয়টা দিন টাইম নাও, 15-20 দিন টাইম নাও। 15-20 দিন টাইম নেওয়ার পরে তুমি তোমার পেটের বাবুটা নষ্ট করে তুমি ওই লোকটাকে বিয়ে করো। এইটা বলা মাত্র রোজবা তখন আমার উপরে এতভাবে খেপে গেল, আমাকে এতভাবে গালাগালি করতে শুরু করলো যে আপনি কীভাবে চিন্তা করলেন আমি আমার পেটের বাবু নষ্ট করব? আমি প্রয়োজনে আমার পেটের বাবু নিয়েই ওই লোককে বিয়ে করব। আমি তখন বললাম রোজবা এটা কী ধরনের কথা? তুমি তোমার পেটের বাবু নিয়ে ওই লোককে বিয়ে করবো? মানে বলে হ্যাঁ,
আমি আমার পেটের বাবু নিয়ে ওই লোকটারে বিয়ে করব। এবং আমার কপালে যা আছে তাই আমি পেটের বাচ্চা নষ্ট করবোই না। দেখলাম যে না, কোনোভাবে আমি ওকে আমার পক্ষে আনতে পারতেছি না, এবং আমার পক্ষে আসা তো দূরের কথা, ও আমার উপরে আরও খেপে যাচ্ছে, কোনো কথা বলার আগে ও আগুনের মতো খেপে যাচ্ছে এবং প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করতেছে। এবং ওই দুর্ব্যবহারের কোনো তুলনা হয় না যে এত পরিমাণের খারাপ ব্যবহার আমার সাথে করতেছে। আমি তখন বললাম যে রোজবা, তুমি একটু ঠান্ডা হও, এরকমটা করো না, এরকমটা করার কোনো মানে হয় না, একটু ঠান্ডা হও না। ও কোনো ঠান্ডা হওয়ার কোনো কথাই না, ও পেটের বাচ্চা নিয়ে ওই লোকটারে বিয়ে করবে, ও পেটের বাচ্চা নষ্ট করবে না। এবং একটা পর্যায়ে ঠিকই ওর বিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। যেদিন ওর বিয়ে, আমি ওই দিন বারবার ওকে ফোন দিতে আসি, ও আমাকে বলে আমি পেটের বাচ্চা নষ্ট করি নাই। আমি তখন আমার এলাকার কিছু বন্ধুবান্ধব আছে টুকিটাকি, ওদের সাথে বিষয়টা আলাপ করি, কিন্তু রোজবার কথা বলি না, এমনি আলাপ করি। ওরা আমার বলে, দূর বেটা, বাচ্চা নিয়ে গিয়ে এই মেয়ে বিয়ে বসছে, বাচ্চা দেখ নষ্ট করে ফেলছে। বাচ্চা নষ্ট করতে মেয়েদের আর কয়েক ঘন্টার ব্যবধান, একটা ওষুধ খেলে তো বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা কোনো বিষয় না। যাই হোক, এই বলার পরে আমি তখন রয়ে গেলাম এরকম। ওর যেদিন বাসর রাত হলো, এর পরের দিন আমি সারাটা রাত ঘুমাইতে পারিনি, কিন্তু পরের দিন সকালবেলা আমার আব্বা আমারে বলতেছে, সাইদুল উঠে তোর সাথে আমার কথা আছে। সকালবেলা চিন্তা করেন, ফজরের পরে আমি উঠে এসে আমার আব্বা বলে, এমন এক মেয়েরে বিয়ে করতে চাইছিস, আমার আজকে বলতে কষ্ট হচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, তুই এমন একটা মেয়েরে বিয়ে করতে চাচ্ছিস, আজকে সেই মেয়ে বিয়ে হয়েছে, যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলের বাসর ঘরে মেয়ের পেট থেকে বাচ্চা বেরোইছে, মৃত বাচ্চা বেরোইছে। আমি তখন বলে, আব্বা এটা আপনি কী বলেন? আমার বাবা বলে, হ্যাঁ, মৃত বাচ্চা বেরোইছে মেয়ের পেট থেকে। এই তো এখন ওই ছেলের পরিবার দরবার ডাকছে, আমাকে ওই দরবারে থাকতে বলছে। তুই এবার ভেবে দেখতে কিরকম একটা মেয়েরে বিয়ে করতে চাইছিলি। আমি তখন চিন্তা করলাম, কী ব্যাপার, বাচ্চা এইভাবে হয়ে গেল কেন, এবং মৃত বাচ্চা হলো কেন? আমি তখন কিছুই বুঝলাম না বোঝার পরে আমি তখন চুপ করে রইলাম। দরবারে যাওয়ার পরে ছেলে তখন ডাকলো। আমাদের গ্রামের আশেপাশের যত মানুষ আছে, আমার মনে হয় কয়েক হাজার মানুষ ওই দরবারে হয়েছে, কারণ এইসব বিষয় নিয়ে তো মানুষ শুনতেও মজা পায়, বলতেও মজা পায়, এই জন্য মানুষের কোনো অভাব নাই। মানুষে প্রচুর মানুষ ওই দরবারে গেল, এবং জুতার মালা গলা দেয়াই দরবারের চারপাশে এই রোজবাকে ঘুরাইল এবং রোজবার বাবাকে সহ ঘুরাইল। বাপ মেয়ে দুজনকেই দরবারে জুতার মালা দিয়ে ঘোরাইল এবং 3 লক্ষ টাকা জরিমানা করে এই ছেলের সাথে ওখানে ডিভোর্স হল। কাবিনের টাকা তো দিবে না, উল্টো এই ছেলেকে আরও 3 লাখ টাকা দিতে হবে। এই বলে তখন সেখানে একটা রায় হলো, এবং মানহানির মামলা টামলা অনেক কিছুই হইতো, কিন্তু আমার আব্বা থাকার কারণে বিষয়টার অত খারাপের দিকে যায় না। যেহেতু হেনার বোন, হেনা আমাদের বাড়ির বউ, এই হিসেবে আমার আব্বা তখন বিষয়টা সমঝোতার দিকে নিয়ে একটা সমাধান করে দিছে। যাই হোক, আমি তো আর কোনো কিছুই বুঝতেছি না। এবার শুনলাম আপনার রোজবাকে নিয়ে নাকি চলে গেছে, ওর বাবা রোজবাকে নিয়ে চলে গেছে। আমি তখন বাড়িতে 2 দিন পর্যন্ত আমি জাস্ট মোবাইলটা হাতে নিয়ে রাখি, রোজবাও কিন্তু আমার কোনো কল টল দেয় নাই, বা কোনো কল দিয়ে বলে না যে এরকম একটা পরিস্থিতি হয়েছে বা কিছু একটা। কিন্তু আমি এটাই বুঝলাম যে বাচ্চা কেন হলো। 2 দিন পরে আমার ভিতরে তখন কেন জানি মনে হয়েছে 1 মিনিট ফোন দিয়ে দেখি কী অবস্থা। 2 দিন পরে রাত্র প্রায় 11:30 বাজে আমি 1 মিনিট কল দিলাম। কল দেওয়া মাত্রই আমার কলটা রিসিভ করছে। আমি বললাম, রোজবা ভালো আছো? আমাকে বলতেছে, আপনি আমাকে ভালো রাখছেন। আমি বললাম, দেখো, আমি তোমাকে বারবার বলেছিলাম যে তুমি পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলো, তুমি পেটের বাচ্চাটা নষ্ট করো নাই। আমাকে বলে, না, আমি বাচ্চাটা নষ্ট করার জন্যই ওষুধ খাইছিলাম, কিন্তু ডাক্তার আমাকে যে টাইম দিয়েছিল প্রসবের, এই টাইমের অনেক পরে আমার এটা প্রসব হয়েছে, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি সেটা বাসর করে যাওয়ার পরে প্রসব হবে। তার সে একটা ওষুধ খেয়েছে বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য বা বাচ্চাটা বেরিয়ে যাওয়ার জন্য। তো ওষুধটা খাওয়ার পরে ডাক্তারের যে টাইম দিয়েছে এত ঘন্টার ভিতরে বাচ্চা বেরিয়ে যাবে, কিন্তু এটা এত ঘন্টা না হয়ে প্রায় 2 দিনের ওভার হয়ে গেছে। এবং 2 দিন ওভার হয়ে যাওয়ার পরে এটা বের হয়েছে, এবং এটা এমন একটা জায়গায় যাওয়ার পরে বের হয়েছে, বাসর করা হাজব্যান্ডের সাথে এক ধরনের স্বামী স্ত্রীর সম্পর্কে লিপ্ত হওয়ার মধ্যে এটা এরকম একটা ঘটনা ঘটে গেছে। এবং এটা একদম ছোট ইঁদুরের বাচ্চার চেয়েও হয়তো আরেকটু বড় হবে, এই টাইপের, যেটা আমাকেও বুঝাইলো যেরকম কিছু একটা হয়ে গেছে। তা আমি বললাম, দেখো, আমি কি করব বলো, তুমি তো আমার কথা শোনো না। আমাকে বলে, শোনো, আজকে তোমার একটা কথা বলি, তুমি সবসময় নিজেকে অনেক চালাক মনে করো, ভাবো অন্যকে কষ্ট দিয়া নিজে সুখ পাওয়া যায়, অন্যের কলিজায় আঘাত দিয়া নিজে সুখী হওয়া যায়, কিন্তু তুমি জানো না যে অন্যকে আঘাত দিয়ে নিজে সুখ পাওয়া যায় না। একটাবার চিন্তা করো তো,
যখন ওই দরবারে আমাকে মানুষ বারবার প্রশ্ন করতেছিল এই পেটের বাচ্চা কার, পেটের বাচ্চা কার, আমি কার পেটের বাচ্চা নিয়ে এই ছেলেকে বিয়ে করছি, আমি যদি তোমার আব্বার সামনে তখন বলে উঠতাম, তোমার বড় ভাইয়ের সামনে বলে উঠতাম যে এই পেটের বাচ্চা সাইদুলের, তখন কি হতো? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। আমাকে বলো তখন কি হতো? আমি যদি গ্রামে 10 জনের সামনে বলে দিতাম যে আমার পেটের বাচ্চার বাবার নাম হচ্ছে সাইদুল, তোমার বড় ভাই দরবারে ছিল, তোমাদের গ্রামের অনেক মানুষ দরবারে ছিল, ইভেন তোমার ওই বাবা ওই দরবারে ছিল, যিনি দরবারের সভাপতি ছিল, আমি যদি দরবারের সভাপতিকে বলতাম যে আমার পেটের সন্তানের বাচ্চার বাবা হচ্ছে আপনার সন্তান, কি হতো তখন? কি হতো তখন? আমি তখন বললাম আসলেই তো ঠিক। আমাকে বলে দেখো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনের আর বাকি কিছুই নেই, তোমাকে আমি শেষবারের মতো বলি তুমি আমাকে বিয়ে করে আমাকে একটা সংসার দাও, আমি একটা সংসার চাই, আমি অন্য ছেলেকে বিয়ে করলে ভালো থাকতে পারবো না। আমি তখন বললাম রোজবা এরপরে আমি আর কী করবো বলো? আমাকে বলে প্লিজ আমি আত্মহত্যা করব, তুমি অন্তত আমাকে আত্মহত্যা থেকে বাঁচাও। আমি এরপরেও কিছু করতে পারলাম না। আমার পরিবারের বাইরে গিয়ে, আসলে পরিবারের বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমি আমার মায়ের অত্যাচার সহ্য করতে পারবো না। আমি জানি আমি কিছু একটা করা মাত্রে আমার মায়ের উপর আমার বাবা এমন স্টেপ নেবে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর এরপরেও সত্যি কথা বলতে গেলে এরকম একটা কলঙ্কিত মেয়েকে আমি নিজেও আর বিয়ে করতে চাই না, যাকে নিয়ে এত ধরনের ঘটনা ঘটে গেল বা যার সাথে এত ধরনের এত কিছু সম্পর্কিত হয়ে গেল, এরকম একটা বাজে চরিত্রের মেয়েকে আমি বিয়ে করবো না। এমনভাবেই তখন আমাদের সময়গুলো কাটতেছিল এবং এরই মাঝে প্রায় আপনার 2 বছরের মতো কেটে যায়, 2 বছরের মতো কাটে এবং এই 2 বছরের মাথায় আমি রোজবা আমাকে অনেক কল দেয়, আমি নাম্বার চেঞ্জ করে ফেলি, কল দিলে পরে নাম্বার চেঞ্জ করি, আমার নাম্বারটা পাইলে নাম্বার চেঞ্জ করি, রাস্তাঘাটে ওর সাথে দেখা হলে কথা বলি না, খুবভাবে ওকে ইগনোর করতে থাকি। একটা সময় আমাকে বলে দেখবা আমি তোমার উপরে এমন প্রতিশোধ নেব তুমি চিন্তাও করতে পারবা না। এরকম করে 2 বছর পরে ভাই হঠাৎ করে আমি এমন একটা নিউজ পাই, যেটা পাওয়ার পর আমার মনে হয় আমি আসমান থেকে পড়ছি। আমাদের এলাকারই এক লোক যার নাম হচ্ছে হারিস মোল্লা, তিনি অনেক বেশি জায়গা সম্পত্তির মালিক, তিনি বিয়ে করে নাই। শুনেছিলাম ওনার জীবন দশায় তিনি কোনো এক মেয়ের সাথে সম্পর্ক করে এবং সেই মেয়ের সাথে তার সম্পর্কের ব্রেকআপ হয় এবং তিনি ওই মেয়েকে কোরআন শপথ করে কোরআন মাথায় দিয়ে বলে যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তো মেয়েও কোরআন মাথায় দিয়ে বলে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটার যখন অন্য কোথায় মেয়েটা ইচ্ছে করে বিয়ে করে ফেলে, তিনি তখন তার কোরআনের প্রতি সম্মান রেখে তিনি আর বিয়ে করেন নাই। এবং এই হারিস মোল্লার বর্তমান বয়স প্রায় 65 থেকে 70-এর কাছাকাছি। তাহলে বুঝতেই পারতেছেন যে 65 থেকে 70 বৎসরই একটা বৃদ্ধ লোক কেমন হতে পারে। আমি শুনে অবাক হয়ে গেলাম, হঠাৎ নাকি ওই হারিস মোল্লার সাথে রোজবার বিয়ে ঠিক হয়েছে। হারিস মোল্লা রোজবাকে বিয়ে করতে চায় এবং এই হারিস মোল্লা আমার গ্রামের মানুষ, আমার বাড়ির মানুষ। এটা শোনার পরে আমি কি রোজবারে কি বলবো যে রোজবা এটা তুমি কি করতেছো, যে হারিস মোল্লার মতো একটা বয়স্ক লোককে তুমি বিয়ে করতেছো, বা হারিস মোল্লাকে আমি কীভাবে বলবো যে আপনি রোজবার মতো একটা মেয়েকে বিয়ে করতেছেন। হারিস মোল্লা তো করবে, কারণ তার এই জীবনের এখন শেষ দশা, তিনি আজকে 3-4 বছর ধরে মেয়ে খুঁজতেছে, ওনাকে দেখাশোনার মতো করার মতো কেউ নাই, বৃদ্ধ বয়সে তিনি মারা যাবে। তো তিনার যে জায়গা সম্পত্তি আছে সব কিছু লিখে দিবে, মেয়েকে দিবে, এই হিসেবে উনি মেয়ে খুঁজতেছে। কিন্তু তারপরেও এত বয়স্ক একটা লোকের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, বা কোনো মেয়েও বিয়ে বসে নাই। কিন্তু রোজবার মতো একটু কম বয়সে একটা মেয়ে ওনার কাছে বিয়ে বসতে রাজি হয়েছে। আমি তারপরেও কিছু বললাম না। এরপরে যেদিন বিয়ে তার 2 দিন আগে আমি তখন বাধ্য হয়ে রোজবারে কল দিলাম, কল দিয়ে বললাম রোজবা তুমি এটা কী করতেছো? আমাকে বলে আপনি আমার বিয়ে করবেন, এখনও বলেন, এখনও সময় আছে। আমি বললাম রোজবা এটা কী শুরু করছো তুমি এটা কী শুরু করছো? আমাকে বললো আমি তো কিছু শুরু করিনি, শুরু তো আপনি করছেন, আপনি আমার স্কুলের টিচার হয়ে আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক করছেন। স্বীকার করলাম আমি না হয় আপনার সাথে ফোনে কথা বলছি, আপনার সাথে ফোনে খারাপ কিছু করছি, কিন্তু আমি তো কখনোই আপনার সাথে সরাসরি কোনো কিছু করতে চাই নাই। সরাসরি তো আপনি আমার সাথে করছেন, আমাকে করতে বাধ্য করছেন। এরপরে আপনি আমার পেটে বাচ্চা দিয়ে আমাকে বিয়ে করেন নাই, আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে বাসর করে আমি বাচ্চা প্রসব করেছি। এরপরে আজকে প্রায় এতগুলো বছর আমার বাবা মা আমার কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে অন্য কোনো ছেলে বিয়ে করে না, অন্য কারোর সাথে আমার বিয়ে হবে না। এবং আমার বাবা মা বাড়ি থেকে বেরোতে পারে না, আমার আব্বা বাজারে যেতে পারে না, বাজারে গেলে আমার আব্বাকে সবাই খারাপ কথা বলে। তো আত্মহত্যা মহাপাপ, তাই আমি আত্মহত্যা করে নেই। আত্মহত্যা না করে আমি ওই লোকটাকে বিয়ে করব, তাও তো আমার জীবনে একটা বিয়ে হয়েছে। আর আমি যদি ওই লোকটাকে বিয়ে না করি তাহলে তো আমার জীবনে কখনো বিয়ে হবে না, আমার জীবনে তো কখনো স্বামী হবে না, আমার জীবনে কখনো বিয়ে হবে না। তো খারাপ হোক ভালো হোক আমার তো একটা হাজব্যান্ড হবে, আর আমি তো আমার বাবার বাড়ি থেকে চলে যেতে পারবো।
কারণ আমি তো এই অভিশাপ নিয়ে সামনের দিকে যেতে পারতেছি না, এটা তো আমার সহ্য হচ্ছে না। আমি অভিশাপ নিয়ে সামনের দিকে যেতে পারতেছি না, আমার এটা সহ্য হয় না। আমি বললাম তুমি কি বলতে চাও? আমাকে বলতে আমি কি বলবো জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথাই বলি, আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি একমাত্র এই লোকের কাছে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই। আমি ওনাকেই বিয়ে করব। যতভাবেই ওকে বুঝাইলাম, ও আমার কোনো বুঝে নিল না। এবং 2 দিন পরে ঠিকই আমাদের গ্রামের সব মানুষ গিয়া এই রোজবাকে বিয়ে করে নিয়ে আসলো হারিস মোল্লার জন্য। তখন আমার ভিতরে এত পরিমাণের খারাপ অনুভূতি জন্ম হলো যে এটি এরকম কেন হচ্ছে। আমার আব্বা বসে বসে হাসে। আমার আব্বা যখন হাসে আমি মনে মনে ভাবি, আব্বা তুমি যদি সত্যটা জানো তাহলে তো তুমি আমাকে কাঁচা মরিচের মতো পান্তাবাদ দিয়া পেঁয়াজ দিয়ে আমরা খেয়ে ফেলবা। আব্বা আমার অবস্থাটা যে কি আমি তো বুঝাইতে পারতেছি না। যাই হোক 2 দিন পরে গড়াগোটা করে ধুমধাম করে আয়োজন করে হারিস মোল্লা রোজবাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। এবং যেই বাড়িতে হেনাবাবির বিয়ে হয়েছে, হেনাবাবি ওদের পরিবারের সাথে মানে হেনাবাবির বাবা মায়ের সাথে তিনি কোনো যোগাযোগ রাখে নাই। এবং হেনাবাবি তার বোন রোজবাকে মানে বোন পরিচয় দেয় না। তিনি বলে রোজবা তার বোন না, এবং কোন বোনের সাথে উনি কথাও বলে না। মানে হেনাবাবির মান সম্মানও তো অনেকটাই নষ্ট হয়েছে, যেহেতু উনি একই বাড়ির মানুষ। তো ভাবি ওই মেয়ের সাথে আর কথাও বলে না। ওই বাড়িতে বিয়ে হলো এবং বাসরঘর হলো। তো বাসরঘর হওয়ার পরেও এই রোজবা আমাকে ইন্ডিকেট করে করে অনেক কথা বলে, যেহেতু আমার পার্শ্ববর্তী ঘর, অনেক কথা বলে আমাকে ইন্ডিকেট করে করে, আমি এগুলো সহ্য করে যাই। তো বাসর হওয়ার 2 দিন পরে একদিন এই হারিস মোল্লার সাথে আমার মাঠে বসে আছে একা একা। তো যেহেতু আমার দাদা সম্পর্কে আমার দাদা হয়, তো যে দুষ্টমি করে মানে কী অবস্থা দাদা, ভালো আছেন, নতুন মাল বিয়ে করলেন, খবর কি? তখন হাসে। মানে আমি একটু মানে বাড়ি মেরে মানে ট্রাই করতেছি যে আমার কথা রোজবা ওনার কাছে কিছু বলে দিছে কিনা, বা আমার কথা তিনি কিছু জানে কিনা। পরে আমারে বলে, নারে নাতি বয়, তোর সাথে একটু কথা বলি, এই বয়সে কি আর কোনো কিছু জমে? আমি তখন বললাম, দূর কোনো কিছু জমবে নাকি, চাইলেই তো জমে। বলে না রে, জমে না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন আমি আস্তে আস্তে এই হারিস মোল্লার সাথে মিশতে চেষ্টা করতেছি। মানে রোজবার আড়ালে আমি হারিস মোল্লার সাথে একটু একটু করে কথা বলি যে হারিস মোল্লার ভিতর থেকে আমি কোনো একটা সত্য কথা বের করতে পারি কিনা, রোজবার সাথে হারিস মোল্লার কী ধরনের সম্পর্ক, বা রোজবা হারিস মোল্লাকে আমার বিষয়ে বলে দিয়েছে কিনা, এই জিনিসগুলো জাস্ট জানার জন্য আমি হারিস মোল্লার ভিতরে খুব কঠিনভাবে ঢুকতেছি। এইভাবে সপ্তাহখানেক ঢুকার পর আমাদের দুজনের মাঝে একটা ক্লোজ সম্পর্ক হয়ে যায়, ভীষণ রকমের ক্লোজ। এবং ক্লোজ হওয়ার পর আমি হারিস মোল্লাকে জিজ্ঞেস করেছি, আপনি আমাকে সত্য করে বলেন তো আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হয়? তিনি আমাকে বলে, দেখ, স্বামী স্ত্রীর সম্পর্ক করার মতো শরীরের শক্তি আমার আছে, আমি করতে চাই, কিন্তু আমার বউ আমাকে দেয় না। আমি তখন বললাম, আপনাকে দেয় না মানে? বলে আমাকে দেয় না। তাই আমি বললাম, কেন দেয় না? আপনারা তারা বিয়ে করছেন, সে না আপনার বউ? বলে আমাকে দেয় না, আর আমি জোরও করতে পারি না। আমি বলি, কেন জোর করতে পারেন না? বলে জোর করতে পারি না এই মর্মে, তাকে বিয়ে করার আগে সে আমাকে এই শর্ত দিয়েছে, গোপনে আমাকে ডেকে বুঝাইছে আমি তার সাথে কোনোদিনও শারীরিক সম্পর্ক করতে পারবো না, এবং সেটা আমার সাথে করবে না। এটা জেনে শুনে আমি তাকে বিয়ে করছি। আমি বললাম, তারপর? বলে সে আমার সাথে এই কাজটা করবে না। তা আমি চিন্তা করলাম যে শেষ বয়সে আমার যদি একটা সঙ্গী থাকে, যে সঙ্গীটা আমার হাত পা টিপে দিবে, আমার শরীর ম্যাসেজ করে দিবে, এরকমভাবে যদি আমার একটা সঙ্গী থাকে, এরকম একটা সঙ্গীর জন্য হইলেও তো আমার একটা মানুষ দরকার, ওই হিসেবে আমি তার বিয়ে করছি। কিন্তু তাকে আমি ওই ধরনের সম্পর্ক করার জন্য বিয়ে করি নাই। আমি তখন একটু ভেঙেই বললাম যে রোজবা কি আমার কথা আপনার কাছে কিছু বলছে? উনি যখন মুসকি হাসি আমাকে বলতেছে সময় বলে দিবে। এই কথা বলে ওই বুইরা তখন লাঠি বোর্ড দিয়ে আমার এখান থেকে উঠে চলে গেল। আমার ভিতরে তখন আরও ভয় কাজ করে, আল্লাহ রোজবা কিছু ওনাকে বলে দিল কিনা। রোজবা কিন্তু তখন আমার সাথে কথা বলে না, আমি ফোন দিলে আমার কল রিসিভ করে না, আমাকে ইগনোর করে, বা বেশি ফোন দিলে আমাকে বকাবাধ্য করে, খারাপ ভাষা আমার সাথে কথা বলে, খুব বেশি একটা ফোন দেওয়াটাও পছন্দ করে না। আমি আস্তে আস্তে করে সহ্য করতেছি যে কী হয় না হয়, আমি আস্তে আস্তে করে বুঝি এবং আরেকটু সামনের দিকে যাই। এইভাবে সামনের দিকে যেতে যেতে বেশ কয়েকদিন এখানে কেটে গেল। আমাদের পুকুরে এসে গোসল করে, এবং আমি যখন থাকি এমনভাবে গোসল করে, মানে একটু মগ্নতা নিয়ে গোসল করে, খুবই খারাপ একটা অবস্থা। তো এরকমভাবে হতে হতে 8-10 দিন পরে একদিন আমি ওরা কল দিলাম বলতে এই কারণে, এমন করে চলাফেরা করে যেটা আসলে আমাদের যে বাড়ি, বা আমাদের তো একটা ইসলামিক বাড়ি, সম্মানিত বাড়ি, ওই বাড়ির মান সম্মান নষ্ট হয়। আমি ফোন দিয়ে বললাম, রোজবা তুমি এগুলো কী শুরু করছো? তুমি পুকুরে এভাবে গোসল করো, এটা করো, ওইটা করো, এটা তো ঠিক না, সবাই নোংরাভাবে দেখে তোমার দিকেও। বলে দেখলে সমস্যা, আমি তো কালকে থেকে ল্যাংটা হয়ে চলবো, আমি আমার স্বামীর বাড়িতে কেমনে চলবো, এটাকে আমি অন্য কাউকে বলবো? আমি তখন বললাম, রোজবা তুমি কী বলতে চাও? বলে শোনো, আজ তোমাকে লাস্টবার মতো একটা কথা বলে, আমি যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি তুমি আমাকে মাফ করে দিও, কিন্তু আমি আর থাকবো না। আমি বললাম, থাকবো না মানে? ও বলে, আমি চলে যাব, আমি বিষের বোতল আনছি,
আমি এটা ঘরে রেখে দিয়েছি এবং যে কোনো সময় আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। আমি তখন বললাম, রোজ ভাই, এটা তুমি কী বলতেছো? মানে এরকম করে কেন বলতেছো? চলে যাবো মানে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও আমি তোমাকে আর কল দেবো না। আমাকে বলে, শোনো, তুমি আমার কী কল দিবা? তোমার কল আর আমি আশা করি না। তুমি আমার স্কুলের শিক্ষক ছিলা। স্কুলের শিক্ষক থাকার পরে আমি ভুল করে তোমার সাথে ফোনে দু একদিন কথা বলেছি, এরপরে সত্যটা বলে তোমার কাছে ক্ষমা চেয়েছি। তারপরে তুমি আমার ইমোশনালটাকে পুঁজি করে আমাকে তুমি দর্শন করলা। দিনের পর দিন দর্শন করে আমার পেটে বাচ্চা দিলা। বিয়ে করার জন্য তোমার পায়ে ধরছি, কিন্তু তুমি আমাকে বিয়ে করলা না। এরপরে আমাকে বিয়ে দিলা অন্য একটা লোকের কাছে এবং বললা আমি যদি পেটের বাচ্চা নষ্ট করে ফেলি। পেটের বাচ্চা নষ্ট করার জন্য আমি ওষুধও খেয়েছি, কিন্তু এমন একটা সময় আমার বাচ্চা আমার পেট থেকে বের হয়েছে যে সময় অন্য এক পুরুষ আমার ঘরে বসে আছে। শুরু হলো পরের দিন দরবার। জুতার মালা গলায় দিয়ে আমার বাবা আর আমি গ্রামের শত শত মানুষের সামনে হেঁটেছি। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি আমার আব্বার চোখের পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে। আমি ভুলে গেছিলাম যে আমার বাবা মনে মনে বলতে চাইলে এমন সন্তান আমাকে কেন দিলা। শুধু তাই নয় সাইদুল, এই আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার পরে প্রতিটা দিন আমার কাছে মনে হচ্ছিল কেয়ামতের মতো। আমি মনে আর বাঁচবো না। এ বুঝে আমার নিঃশ্বাসটা চলে যাচ্ছে, এ বুঝে আজরাইল আমার কাছে চলে আসছে। এরকম করে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সহ্য করতে করতে ভেবেছিলাম আত্মহত্যা করব। কিন্তু তারপরে চিন্তা করলাম আমি আত্মহত্যা করব, এটা তো মহাপাপ। তারপরেও চিন্তা করলাম জীবনে দেখি না আমার একটা বিয়ে হয় কিনা। একটা বিয়ে হলে আমি সব কিছু ভুলে যাব, কিন্তু আমার এমন একটা মানুষের সাথে বিয়ে হলো যে মানুষটা আমার বাবার থেকেও আরও বেশি বয়স, আমার দাদার বয়সী। তাকে আমি বিয়ের আগে বলেছি যে আপনার সাথে আমি কোনোদিন এই ধরনের সম্পর্ক করতে পারবো না, এবং তিনিও সেই মর্মে রাজি হয়ে আমাকে বিয়ে করেছে। যাই হোক, তুমি আমাকে মাফ করে দিও, আমি চলে যাব হয়তো আজকে রাতেই। বললাম, রোজবা থামো, এটা হতে পারে না। তুমি মরে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি আমি তোমার উপর অন্যায় করছি রোজবা। আমি জানি তুমি যদি সেদিন দরবারে দাঁড়িয়ে একবার বলতা যে আমার পেটের সন্তানের বাবা সাইদুল, তবে এরপর থেকে হয়তো আমি এই গ্রামে আর থাকতে পারতাম না। আমার বাবা হয়তো সেদিন আমাকে ত্যায্য করে দিত। কিন্তু তুমি যে স্যাক্রিফাইস আমার জন্য করেছো, এর চেয়েও বড় স্যাক্রিফাইস পৃথিবীতে আর কিছু হতে পারে না। যার জন্য আমি অতীতে যা কিছু করেছি তা তো আর ফিরে দিতে পারবো না। অতীত তো অতীতের খাতায় রয়ে গেল। তবে আমি কথা দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। এবং তোমার কাছে অনুরোধ করতেছি, আমার জীবনটা আমি আর বুঝতে পারতেছি না যে আমি কী করব। তুমি যা বলো আমি তাই করবো, আমি তোমার কথা রাজি আছি। ও আমাকে বলে, সত্যি আমি যা বলি তাই করবে না? আমি বললাম, হ্যাঁ, তুমি যা বলো আমি তাই করবো, কারণ আমি তোমার বাবার ঘরে টিকে আছি শুধু তোমার জন্য। আমি তোমার বাবার কাছে টিকে আছি শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি সেদিন দরবারে একবার বলতা যে তোমার পেটের সন্তানের বাবা, আমি তো সেদিনই তো আমার বাবা আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিত। আমাকে বলে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে বউর অধিকার দেন। আমি বললাম, তুমি না ওই বৃদ্ধকে বিয়ে করছো, তার সংসার করতেছো? বলে, হ্যাঁ, এটা সত্যি, আমি বৃদ্ধকে বিয়ে করছি, কিন্তু আমি তার সাথে রাতে ঘুমাই না। সে এক রুমে ঘুমায়, আমি এক রুমে ঘুমাই, কারণ তার কাশির কারণে আমি রাতে ঘুমাতে পারি না, এবং আমি ওনার শরীরে স্পর্শ করি না, শুধুমাত্র সাইনবোর্ডে বউ হিসেবে ওনার পড়ে আছি। আমি বললাম, তাহলে? ও বলে, তাহলে আমি ওই বুড়াকে ডিভোর্স করবো, আপনি আমাকে বিয়ে করেন। আমি বললাম, আবারও ডিভোর্স? ও বলে, তবে এই ডিভোর্সটা একটু অন্যরকম ডিভোর্স। আমি আমার বাবা মায়ের মনে আর কষ্ট দিতে চাই না। আমি যখন এই বুদ্ধাকে ডিভোর্স করি যে আপনাকে বিয়ে করি, আমার বাবা এবার আত্মহত্যা করবে। আমার বাবা আমাকে বলে দিয়েছে যে, মারে, যতই কষ্ট হোক এই বুড়ার সংসারটা তুই করি, সংসারটা ভাঙিস না। যদি কোনোদিন এই বুড়ার সংসারটা তুই ভেঙে দেস, তুই মনে রাখিস যে মা, তুই আমার মরা মুখ দেখবি। আমার বাবা আমার মৃত দাদির কসম করে বলেছে, আমি যদি এই বুড়াকে ছেড়ে দিই তা আমার বাবা আত্মহত্যা করবে, যার জন্য এই বুড়াকে আমি ছাড়তে পারবো না। কিন্তু আমি বুইরাকে গোপনে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করব। এই বুইরার মাঝে তো কোনো যৌন শক্তিও নাই, বা সে তো একজন বয়স্ক মানুষ। আপনি প্রতি রাতে আমার কাছে আইসেন, আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে থাকব। এই জীবনে না হয় আমি একজনের বউ হয়ে আরেকজনের সংসার করে যাব। আমি তখন বললাম, এটা কীভাবে সম্ভব রোজবা? বলে, হ্যাঁ, আপনি না একটু আগে বলেছিলেন আমার সব কথা রাখবেন, তাহলে আপনি আমার কথা রাখেন। এর পরের দিনে রোজবা তখন আমাকে নিয়ে একটা হুজুরের কাছে গেল। তার পরিচিত একটা হুজুর আমাদের এলাকা থেকে অনেক দূরের কোনো এক জায়গায়। সেই হুজুরের কাছে গিয়ে শুধুমাত্র কলমা পড়ে কাবিন ছাড়া রোজবা আমাকে বিয়ে করলো। এবং রোজবা বিয়ে করার পরে কাগজপত্রের মাধ্যমে সে বুইরাকে তালাক দিল। কিন্তু তালাকের ব্যাপারটা ওই বুইরার কাছে দেয় নাই, এবং বুইরাকে তার শরীরে সে হাত দিতেও দেয় না। বুইরা তার মতো করে পড়ে আছে, সাইনবোর্ড হিসাবে রোজবা ওর ঘরের বউ হয়ে আছে। কিন্তু প্রতিটা রাতেই প্রায় বুইরা যখন ঘুমিয়ে যায়, আমি তখন এই রোজবার ঘরে যাই। সারা রাতভর আমি রোজবার সাথে থাকি।
আমি সকালে ভোরে ফজরের আগে রোজবার ঘর থেকে আসি। এভাবে অনেকগুলো মাস কেটে গেল। অনেকগুলো মাস কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে রোজবা প্রেগনেন্ট হয়ে গেল এবং রোজবারের পেটের বাচ্চার বাবা হচ্ছে আমি। তখন গ্রামে সবাই মিষ্টি বেলাচ্ছে যে রোজবার পেটের বাচ্চাকে। আমি তখন খুব ভয় পেয়ে গেলাম, না জানি ওই বুইরা এখন কি করে, কারণ বুইরা তো বুঝে গেছে রোজবার পেটে বাচ্চা আসছে। রোজবাই বুইরাকে ম্যানেজ করে ফেলছে। বুইরা একদিন আমাকে খালের পাড়ে বসে আমার হাত ধরে বলে, আমার বউ আমাকে সব কিছু বলেছে, আমার তো এই দুনিয়াতে কেউই নাই, আমাকে তো দেখাশোনা মতো করার মতো কেউ নেই নাতি। বুইরা রোজবা আমারে সব কিছু বলছে। বাচ্চা হওয়ার আগেই রোজবা আমাকে বলছে, এবং আমি অনেক দিন দেখেছি যে তুই আমার বউয়ের ঘরে যাচ্ছিস, আমার বউর সাথে তুই রাতে থাকতেছিস। একটা সময় রোজবা আমাকে বলেই দিয়েছে যে ও আমাকে ডিভোর্স করেছে, আমার সাথে ওর সম্পর্ক নাই এবং এরপরে তোকে বিয়ে করেছে। আমি বললাম, এগুলো রোজবা আপনাকে বলে দিয়েছে? বলে, হ্যাঁ, রোজবা আমাকে সব কিছু বলেছে। কিন্তু আপনি তো আমাকে কখনো বলেন নাই। বলে, কি না বলবো, কি বলার আছে? আমি তো জীবনে বিয়েই করলাম না, আমার তো কোনো সংসারও নাই। তবে তোদের দুজনের কাছে আমার একটাই দাবি, আমার মরণকালে আমার মুখে একটু পানি দিস এবং আমার দিকে একটু খেয়াল রাখিস। আমার যে জায়গার সম্পত্তিগুলো আছে এগুলো সব তোরা নিয়ে যাইস, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু আমার কবরের কাছে গিয়ে মাঝে মাঝে হাত তুলে আমার জন্য একটু দোয়া করিস। আমার তো এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তোরাই আমার আপন। এবং এরপরে একটা রোজবার ঘরে একটা কন্যার সন্তান হয় এবং কন্যার সন্তানটার প্রায় 1 বছরের মাথায় রোজবা আরেকটা পুত্র সন্তান নিয়ে নেয়। আমাকে মানা করেছিলাম একটু অপেক্ষা করার জন্য, কিন্তু রোজবা অপেক্ষা না করে এরপরে আরেকটা পুত্র সন্তান নেয়। 1 ছেলে 1 মেয়ে। তখন 1 ছেলে 1 মেয়ে নিয়ে রোজবা ওই পরিবারে আছে। আমার বর্তমানে বড় ছেলের বয়স প্রায় 6 বছরের মতো এবং মেয়ের বয়স 5 বছরের কাছাকাছি। এখন কথা হচ্ছে, 6 বছরের একটা ছেলে, ওর চেহারা অনেকটা আমার সাথে মিলে যায়। ও যখন রাস্তাঘাটে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, অনেকেই ধারণা করে ফেলে যেটা আমার সন্তান। এই নিয়ে গ্রামে 1জন 2জন করে আস্তে আস্তে কথাবার্তা বাড়াবাড়ি হইতে আছে। এখন রোজবা আমাকে বলতেছে, এভাবে যদি সময় সামনের দিকে চলতে থাকে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, বুইরার কিন্তু অনেক অসুস্থ, মানে এতই অসুস্থ বুইরা যে কোনো সময় মারা যেতে পারে। রোজবা 24 ঘন্টা ওই বুড়ার সেবা যত্ন করে, দাদা হিসাবে বুইরার খাওয়া দাওয়া করাই দেয় বা রোজবা বুইরার তক্ত তালাশ নিচ্ছে। গ্রামের কেউ জানে না যে রোজবা আমার বউ, শুধু একমাত্র আমি, বুইরা, এই রোজবা ছাড়া আর কেউ জানে না যে রোজবা আমার বউ। আমি এখন কি করব ঠিক কোনো কিছু বুঝতে পারতেছি না। গ্রামে আস্তে আস্তে করে মানুষের মুখে মুখে জিনিসটা প্রচার হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে হয়তো গ্রামের মানুষ দরবার কারবার মিলে আমাকে নিয়ে বসবে যে রোজবার ওই বড় সন্তানের ছোট সন্তানের ডিএনএ করার জন্য। এই ডিএনএগুলোতে বুইরের সাথে মিলবে না। এবং গ্রামে গ্রামে চায়ের দোকানে একটাই কথা সবাই বলতেছে যে এই বুইরা তার যে বয়স হয়েছে সেই বয়সে একটার পর একটা সন্তান নেওয়া কোনো অবস্থায় সম্ভব না। এবং রোজবার করে যে সন্তান আছে এই সন্তানের বাবা আসলে কিন্তু ওই হারিস মোল্লা না, এরকম কথা অনেকেই বলে। আবার অনেকে বলে বাচ্চার চেহারা নাকি দেখতে আমার মতো। হয়তো কেউ এখন আমার সামনে এসে কথা বলে না, আমার সামনে এসে দাঁড়াচ্ছে না। এরই মাঝে আমার পরিবারে নতুন করে একটা গুঞ্জন উঠেছে যে আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করানোর জন্য চারদিকে মেয়ে খুঁজতেছে। রোজবা আমাকে বলে, তুমি বিয়ে করে ফেলো। আমি বললাম, আমি বিয়ে করবো না? বলে, হ্যাঁ, তুমি বিয়ে করে ফেলো, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। যদি গ্রামের মানুষ সবাই বলে যে আমার যে সন্তানগুলো আছে এই সন্তানের বাবা তুমি, একটা পর্যায়ে বুড়া মরে গেলে আমি ওর সয় সম্পত্তিগুলো বিক্রি করে দেশের বাইরে চলে যাব। আমি এই দেশে আর থাকবো না, আমি দেশের বাইরে গিয়ে আমার সন্তানদের কিনে আমি থাকবো। শুধুমাত্র বুড়া মরার অপেক্ষায় আছি। আর তুমি বিয়ে করে সংসার করো, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, বললাম, রোজবেরি তুমি কি বলো? আমি এত বড় বেইমানি তোমার সাথে কীভাবে করবো? বলে, করো, আমি তো বউ হিসাবে তোমাকে অধিকার দিলাম, তোমার এই কথা কারো কাছে বলার দরকার নেই। বিশ্বাস করেন ভাই, আজকে কত দিন যে ঘুমাই না, আজকে কত রাত ঘুমাই না তার কোনো হিসাব নাই। শুধু চিন্তা করতেছি কি করব। রোজবা অপেক্ষা করতেছে বুইরা কখন মরবে, হারিস মোল্লা কখন মরবে, আর ওর সন্তানদেরকে নিয়ে দেশের বাইরে গিয়ে সেটেল হয়ে যাবে। আর আমার বাবা মা অপেক্ষা করতেছে আমার জন্য একটা ভালো মেয়ে পাইলে আমাকে বিয়ে করাবে। আর আমি অপেক্ষা করতেছি মৃত্যুর জন্য, একটা সঠিক সমাধার জন্য। আমি কি করব বুঝতে পারতেছি না। আমি যদি মরেও যাই, আমার বাবা মা এই মুহূর্তে রোজবাকে মেনে নিবে না, তারা কোনোভাবেই রোজবাকে মানবে না। এবং রোজবা এই মুহূর্তে আমার সাথে পালিয়ে যেতে চায় না।
আমি রোজবাকে বলছি পালিয়ে যাই, চলো। রোজবা আমাকে একটা কথা বলে, আমি পালিয়ে যাব না, কারণ যে বুইরাটা আমাকে এত সুযোগ সুবিধা দিয়েছে, হারিস মোল্লার জন্য আমি তোমাকে পাইছি। আমি 2টা সন্তানের বাবা মা হয়েছি। আমি তো জীবনে কখনো চিন্তাই করতে পারিনি যে আমার সন্তান হবে। সেখানে হারিস মোল্লা আমাকে এক নতুন পৃথিবী দেখিয়েছে। এই হারিস মোল্লাকে বিছানায় রেখে, শয্যাশায়িত রেখে, মৃত্যু শয্যা রেখে আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না। আমার খুব ভয় হচ্ছে। মনে হয় কালকে সকালেই বুঝি প্রচার হয়ে গেল, রোজবার যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা আমি। কালকে সকালেই বুঝি আমার বাবা আমাকে ধাক্কায় ঘর থেকে বের করে দিল। কালকে সকালেই বুঝি আমার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলো। কালকে সকালেই বুঝি গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে শহরে এই কথা বাতাসের সাথে বাসতে শুরু হলো যে সংসার করলো একজনের সাথে, সন্তান হলো আরেকজনের। আপন ভাই, আপনাকে বলে বোঝাতে পারবো না কেমন করে আমার দিনগুলো কাটতেছে। প্রতিটা দিন আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করি। আমার নিত্যদিনের সঙ্গী, আমার গভীর রাতের সঙ্গী আপনার জীবনের, আপনার বাস্তব জীবনের গল্পগুলো, এগুলো শুনি এবং শুনলে মনে হয় আমার মতো হয়তো এই ব্যস্ত শহরে, ব্যস্ত দেশে, ব্যস্ত নগরীতে অনেক মানুষ রাত জেগে জীবনের সমাধা খুঁজে বেড়াচ্ছে। তাই আপনার দ্বারস্থ হলাম, যদি আপনি মেহেরবানি করে আমাকে একটু বলেন আমি এখন কী করতে পারবো। আমি অনেক উকিলের কাছে গেছি, কোনো উকিলও আমাকে ভালো কোনো বুদ্ধি দিতে পারে না। আমি অনেক মানসিক ডাক্তারের কাছে গিয়েছি, তারা আমাকে ওষুধ দেয় কিন্তু কোনো বুদ্ধি দেয় না। ভাই, আপনি আমাকে একটা বুদ্ধি দেন, আমি একটা বুদ্ধি চাই। আর আপনার কাছে অনুরোধ করি, আপনি যদি মনে করেন আমার গল্প প্রচার করবেন, তাহলে কিন্তু খবরদার আমার নাম ঠিকানাগুলো প্রচার করেন না ভাই, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন রাস্তা খোলা থাকবে না। আমি এখন কী করবো ভাই, মেহেরবানি করে আমাকে একটু বলেন। এদিকে আমার এই সন্তানগুলো দেখে সবাই বলতেছে যেগুলো আমার সন্তান। আমি বাবা হয়ে সন্তানকে কোলে জড়িয়ে ধরতে পারি না। বাবা হয়ে সন্তান আমাকে বাবা না ডেকে আমাকে এমন এক নামে ডাকে যে নাম বলতে আমার লজ্জাও লাগে। আপন ভাই রে ভাই, একটা বুদ্ধি দেবেন, কী করা যায়? আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই সাইদুলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। আমি গল্পটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে গল্পটা আপনারা আজকে শেষ পর্যন্ত শুনবেন। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, কারণ হচ্ছে এই সাইদুল ভাই একটা কঠিন বিপদের মধ্যে আছে। এমন একটা বিপদে সে দাঁড়িয়ে আছে, প্রতিটা সেকেন্ড তার কাছে মনে হচ্ছে এই বুঝি সে ধরা খেয়ে গেল, এবং এই বুঝি সাইদুলের বাবা মা জেনে গেল যে সাইদুল রোজবাকে বিয়ে করেছে, বা রোজবার সন্তানের বাবা সাইদুল। এই বুঝে সাইদুলের বাবা আত্মহত্যা করলো আর সাইদুলের মাকে ঘর থেকে বের করে দিল। এরকম হাজারো টেনশন, ডিপ্রেশনের মাঝে এই ছেলেটা রাতে ঘুমাতে পারে না, যার জন্য শেষ রাতে দ্বারস্থ হয়েছে আমার কাছে তার জীবনের এই করুণ ঘটনাগুলো খুলে বলার জন্য, এবং আমিও তো আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই মোটামুটি একটা কমেন্ট করবেন। কমেন্ট করবেন এবং আপনাদের সবার যুক্তিতে, পরামর্শতে সাইদুল হয়তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই মানুষটা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, সে আত্মহত্যা করবে, এটা আমি ক্লিয়ার করে বলতে পারি। এবং এখানে গল্পের নাম, ঠিকানা বা যাই কিছু আছে সবই হাইড করা বা কাল্পনিক, কিন্তু গল্পটা বাস্তব। এই জন্য অনুরোধ করবো যে আপনি একটু কমেন্টের মাধ্যমে সাইদুলকে একটা সঠিক পথ দেখিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।